প্রবলেম আছে এখন? তোমাদের কারো কোনো কোনো জায়গায় পার্টিকুলারলি কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত? স্যার, লগ ইন পোর্টাল ওপেন হচ্ছে না। দেখি, একটু শেয়ার করো তো দেখি স্ক্রিনটা। জি। স্যার, সাবমিট করার পর আপাতত তার কোনো কাজ নাই মনে হয়। না, সাবমিট করার পরে আপাতত কোনো কাজ নাই। তারপরে আমরা আজকে শিখলা, তারপরে তুমি কি কি করতে হবে বুঝে গেলা। তারপরে তুমি যদি মডিফাই করতে চাও 30 তারিখ পর্যন্ত মডিফাই করতে পারবা। হ্যাঁ, যাও, লগ ইন। না, এইটাতে না, বোধহয় আমি তোমাকে একটা লিংক দিয়ে দিছিলাম না তোমাদের সবাইকে? হোল্ড অন 1 সেকেন্ড। জি তোমার এটা স্যার, এই লিংকটা হচ্ছে ওইটাতে রিডাইরেক্ট করে, কিন্তু তাও ওপেন হচ্ছে না। এই যে। ও আচ্ছা 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 আচ্ছা, একটা সেকেন্ড একটা সেকেন্ড, হ্যাঁ একটু হোল্ড করো। আচ্ছা, আমি ঠিক বুঝতেছি না তোমারটা কেন আমারটাতে হচ্ছে, বুঝছো? আমি জি। এইমাত্র গেলাম তোমারটা, http. তুমি একটু দেখি ইনকগনিটোতে যাও তো। আর এইখানে আর যারা আছো তোমরা দেখো তো একটু, চেক করতে লগ ইনে যাচ্ছে কিনা। কিন্তু আমারটাই হচ্ছে ফর সাম রিজন। রিয়াদ বা তোমরা একটু দেখো তো একটু হচ্ছে কিনা। আর বাকি যারা আছে তোমাদের তো নামটা ঠিক মতো লেখা নেই, আমি বুঝতে স্যার পারতেছি না। স্যার স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়া- আমি রিয়াদ স্যার। হ্যাঁ রিয়াদ, দেখো তো তুমি কি যাইতে পারো কিনা লগ ইনে। হ্যাঁ স্যার, আমারটা তো স্যার হয়েছে, সবকিছু হয়েছে। তো আমি আমার ভিডিও কথাটা জাস্ট আছে পেন্ডিং, ওটা আমি কালকের মধ্যে করে ইয়া করবো স্যার। কোনো দিব। অসুবিধা নেই, 30 তারিখ পর্যন্ত তোমার সময় আছে ওইটা। তুমি জি। ইউ হ্যাভ টাইম। লিঙ্কে ঢুকে যাচ্ছে, লগ ইন হ্যাঁ, লিঙ্কে ঢোকা যাচ্ছে, ঢোকা যাচ্ছে। কোনো, নো প্রবলেম। হাফসা, তাই তো তোমারই তো এটা প্রবলেম হচ্ছে, তাই না হাফসা? জি স্যার। আচ্ছা, তুমি ফোন থেকে যাও তো, দেখো জি তো ফোন স্যার। থেকে চেক করে। কারণ আমি গেলাম, আমি আমার দুইটা ল্যাপটপ থেকে গেলাম, একটা ফোন থেকে গেলাম, সব জায়গা থেকেই যাচ্ছে, বুঝছো? জি স্যার, আমি ট্রাই করতেছি। আচ্ছা, মুরাদ, শিহাব, মারুফ, জারিফ, তোমরা একটু চেক করে দেখো তো কি যাচ্ছে কিনা তোমাদের, নাকি তোমাদেরও একই প্রবলেম। না, আমি তো একদম পুরো লগ ইন করে ইয়েতে পর্যন্ত যেতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, প্রবলেম হইলে তো সলভ করতেই হবে, তাই না? আচ্ছা, আর কারো কোনো পার্টিকুলার প্রবলেম আছে তোমাদের?
পারছো তুমি, হাফসা? জি স্যার, মোবাইল থেকে আসতেছে। ও আচ্ছা, তাহলে দেখো তোমার ল্যাপটপে বোধহয় কিছু একটা গন্ডগোল আছে হয়তো, সামথিং লাইক দ্যাট। বুঝছো? জি স্যার। মানে আমি আসলে ঠিক কি সেটা বুঝতে পারতেছি না। বুঝছো? জি স্যার, মোবাইলের সম্পূর্ণটাই আসতেছে। ও আচ্ছা, তাহলে হয়তো তোমার ল্যাপটপে কিছু একটা হয়তো রিস্টার্ট করতে হবে ল্যাপটপ বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? জি। ওকে, কোনো অসুবিধা নেই। এইটা যদি হয় তাহলে আর কারো কোনো কিছু ছিল, আমরা সেটা নিয়ে কুইকলি আলাপ করব নাকি উইল মুভ অন? ফার্স্ট অফ অল তোমাদের জন্য একটা খুব ভালো একটা নিউজ আছে। তোমরা কি ভার্সেলের নাম শুনছো? V0 বা ভার্সেল? হ্যাঁ, ভার্সেল আমাদেরকে জি স্যার। এক- একটা হয়তো মানে আমাদের ইয়ার পরে সাবমিশন, ফাইনাল সাবমিশনের পরে তারা হয়তো একটা ট্রেনিং সেশন দিবে, এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিসটা হলো যে ওরা আমাদেরকে কিছু ভাউচারও দিবে। ধরো নর্মালি তো হয়তো বোধহয় $5 একটা ক্রেডিট দেয়, ওরা $10 করে ক্রেডিট দিবে সবাইকে। বুঝছো? ইট শুডন্ট টেক দ্যাট মাচ মানি ক্রেডিট আমাদের জন্য, কিন্তু তোমাদের সবার জন্য একটা ভার্সেলের সাথে কথা হয়েছে, V0 সাথে কথা হয়েছে। দে আর ভেরি ভেরি, আমি পুরো আমাদের ওই যে পার্টিসিপেন্ট গাইডটা শেয়ার করছি, এটা তারা খুবই লাইক করছে। ওই মেয়েটা আমাকে বলছে যে অবশ্যই, এবং আমরা হয়তো লোকালি একটা ইয়া করব, ভার্সেলের বা V0 কমিউনিটি ক্রিয়েট করব, একটা IRL। হ্যাঁ, আইআরএল কমিউনিটি ক্রিয়েট করলে দ্যাট উড বি ভেরি গুড, কারণ আমরা আসলে আস্তে আস্তে কিভাবে জব বড় বড় লাভেবল এর একটা ক্রিয়েট করা আমাদের, তারপরে ধরো NA10 এর একটা কমিউনিটি ক্রিয়েট করা, লাভেবল NA10, ভার্সেল, তারপরে কার্সার, এই কমিউনিটিগুলো আমরা আস্তে আস্তে, তোমরা যদি চাও তোমরা নিজেরাও ক্রিয়েট করতে পারো। আস্তে আস্তে এইগুলো ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে, বিকজ উই হ্যাভ টু শেয়ার দিস নলেজ একজন আরেকজনের সাথে। একজন করবে এটা পারবো না, আরেকজন এটা পারে কিন্তু আমি এটা পারি না, এরকম করে সবার নলেজগুলো শেয়ার হইলে আই থিঙ্ক দ্যাট উড বি ওয়ান অফ দ্য বিগ থিং, অ্যান্ড দ্যাটস কাইন্ড লাইক ওয়ান অফ দ্য রিয়েলি বিগ বিগ একটা ফোকাস আমার। আহ, আমি একটু তোমাদের সাথে পার্টিসিপেন্ট গাইডটা একটু শেয়ার করি, আর কয়েকটা জিনিস আজকে একটু আপডেটও করে দিচ্ছি। সো প্রথমত কিভাবে আমরা, আমি কি কি করতেছি সেটা, আমরা কি কি করতেছি সেটা আগে একটু জানাই দিচ্ছি। আমাদের তো সেশন তো তোমরা দেখছোই। হ্যাঁ, আমরা তো এটা 25 তারিখ পর্যন্ত আমরা দিচ্ছি প্রিলিমিনারি সাবমিশন। এর মধ্যে আমি প্রথম সেশনটা করলাম, তারপরে আমাদের প্রায় 20 জনের মতো মেন্টর আছে। তারা হয়তো একটা মেন্টর, একটা গ্রুপ থাকবে, তাদেরকে একটা মেন্টরিংয়ে একটা সেশন করব, সেশন করে তারপরে এর পরেরটা হবে Q&A সেশন টাইপের। মেন্টররাও জয়েন করবে, তোমরাও জয়েন করবা। এটা তোমাদের যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে তোমরা এটা ডিসক্রাইব করবা। ডিসক্রাইব করার পরে যখন যদি মনে হয় যে আরো এডিশনাল তোমারটা স্পেসিফিক কিছু লাগতেছে, তখন একজন মেন্টরের সাথে তোমরা ওয়ান অন ওয়ান আলাপ করবা, এই টাইপের একটা ব্যাপার। কারণ এর আগে আমরা দেখছি যে চ্যালেঞ্জটা হয়, আমরা মেন্টরকে ধরো, একটা মেন্টরকে 5টা টিম অ্যালাইন করে দিলাম, উনি 5টা টিমকে নক করলো। ওই ওই তারা বিজি, অথবা তারা দে আর নট ইন্টারেস্টেড, অথবা তারা অলরেডি করে ফেলছে। সো তার মানে ওই মেন্টরের টাইমটা ওয়েস্ট হয়। আবার দেখা যায় পার্টিসিপেন্ট মেন্টরে কল করতেছে কিন্তু পাচ্ছে না, কারণ মেন্টর হলো বিজি, কারণ তারা টিচার বা কাজ করে বা চাকরি করে বা টাইম জোনের ডিফারেন্স আছে। সুতরাং যেহেতু এরকম হয়, so আমরা নেক্সট মেন্টর সেশন যখন করব, সেখানেই আমরা ডিটেল আলাপ করব যে কিভাবে কি করা যায়। এখানে কার কার কি কি প্রবলেম আছে, প্রবলেমটা যখন স্পেসিফিক প্রবলেম হবে, ওই স্পেসিফিক প্রবলেমটা আমরা একজন মেন্টরকে অ্যাসাইন করে দিব। তুমি তখন তার সাথে কাজ করে নিবা মোটামুটি। আর ব্রড লেভেলে হইলে তো আমরা সব কিছু আমরা বুঝতেই পারবো। সো বেসিক্যালি আমাদের মেন্টর এবং মেন্টররা যেহেতু গাইড করবে, মেন্টররাই মোটামুটি আমাদের জাজ। সো এইটা হলো গিয়ে আমাদের বেসিক্যালি এই কাজটা। আমি তোমাদেরকে একটু ইভেন্ট ডেতে আমরা কি কি করব সেটাও বলে দিচ্ছি। এর আগেই যেহেতু আমাদের সাবমিশন হয়ে যাচ্ছে, আমাদের আরো অনেকগুলা লোকাল ইভেন্ট আছে। হ্যাঁ, এইটা যদি তোমাদের কারো না থাকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, একটা সেকেন্ড। জুমে কোথায়, জুমে তোমাদের আছে সবাই, তোমরা এটাতে অবশ্যই এটাতে ইয়ে করতেছো। সো এখানে আমাদের ইভেন্ট ডেতে কি হচ্ছে, আমরা 7টা থেকে 7:30টার মধ্যে আমরা মোটামুটি সবাই চলে আসবে প্রি ইভেন্টে যারা আছে।
7:30 থেকে 8:30-র মধ্যে আমরা একদম যারা টপ, আমরা 50টা টিমকে আগে থেকে জানায় রাখবো। আর কেউ কয়েকটা টিম আমরা ব্যাকআপ হিসেবেও রাখবো, ধরো 5টা টিম ব্যাকআপ হিসেবেও রাখবো। আমাদের মোটামুটি 300টা টিম যেহেতু জয়েন করতেছে, এতজনকে তো জায়গা দেওয়া যাবে না। সো 50টা টিম ফাইনালে পার্টিসিপেট করবে। এর মধ্যে আমরা 5টা টিম ব্যাকআপ কেন রাখবো? কারণ অনেক সময় দেখা যায় লাস্ট মোমেন্টে কেউ আসতে পারে না, সুতরাং 5টা টিম ব্যাকআপ রাখলে আমাদের জন্য কোনো অসুবিধা নাই। আমরা একটু হয়তো কৌজি হিসেবে বসলাম, বাট যাতে আমাদের সবাইকে ম্যাক্সিমাম পসিবল অপরচুনিটিটা দেওয়া যায়। ঠিক আছে, এইটা হলে কি আমাদের একটা আইডিয়া। এই যারা আসবে তারা চেক ইন করলো, ব্যাজ নিল, টেবিলে বসলো। এটা হলে গিয়ে 9 তালাতে, হ্যাঁ, ড্যাফোডিল সোবানবাগে ড্যাফোডিল প্লাজা যে আছে, সেটা 4x2 সোবানবাগ, এইটা 9 তালাতে। ওই যে গ্রিন গার্ডেন নামে একটা রেস্টুরেন্ট আছে যে ওইটার পাশে, হ্যাঁ, ওইটার ওই 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 একই বিল্ডিংয়ে। সো 7:30 থেকে 8:30-র মধ্যে আমরা মোটামুটি, এর মধ্যে যারা আসবে বসে তারা কিন্তু তুমি তোমাদের মতন করে শুরু করে দিবা। ভেরি কুইক আমরা একটা ওপেনিং সেরিমনি, কেন আমরা এটা করতেছি সেই জিনিসটা, জাজদেরকে নিয়ে বসে একটা আলাপ, ভেরি ক্যাজুয়াল। এবং 9টা থেকে 11টা পর্যন্ত আমরা টেকনিক্যাল টকগুলো থাকবে, যে কিভাবে এআই দিয়ে যে করলে যে সব এআই দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, কিছু ফাইন টিউনিং করতে হয় মেশিন লার্নিং দিয়ে, সেটা কেমনে করা যায়। তারপরে লোকালি কিভাবে এআই রান করা যায় এবং সেটার মেকানিজমগুলো কি কি আছে, এই জিনিসগুলা কিছু ফাউন্ডেশনাল জিনিস আমরা কিন্তু আসলে অ্যাড করে দিব। হ্যাঁ, যে যাতে আমরা জানছি, শিখছি, বুঝছি, আর টু এনফোর্স করা আর কি। হ্যাঁ, এআই দিয়ে যদি একটা এন্ড টু এন্ড সলিউশন বানাইতে চাই, কারণ তুমি যদি শুধু একটা জিনিস নিয়ে বানাও তাহলে কিন্তু হবে না। আমি যেমন র্যাগ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে একজন আছে মেশিন লার্নিং নিয়ে একটু কথা বলবে, আরেকজন আছে সিম্পল কিভাবে লোকাল লোকাল ইনস্টলেশন নিয়ে কথা বলবে। কারণ অনেকগুলা গভর্নমেন্টের সাইট যদি হয় এআই রান করে, তারা লোকালি রান করে, বা হেলথ কেয়ারের রেগুলেশন আছে লোকালি রান করার জন্য, এই টাইপের ব্যাপার স্যাপার। সো এইগুলো সবগুলো মোটামুটি আমরা দেখব 9টা থেকে 11টার মধ্যে। হ্যাঁ, 11টা থেকে 11:15 হলে গিয়ে আমরা টপ 20 অ্যাসাইন পাবা তোমরা ওই ওই তখন। হ্যাঁ, তোমরা যারা আগেই সাবমিশন করছো, আমরা ওইখানে খুব বেশি কিছু চেঞ্জ করতেছি না। 23 তারিখের মধ্যে সে 20 আমরা অ্যানাউন্স করবো, কারণ এই 20 তোমাদের জিনিসগুলো বলবে। আমরা চাই যে একজন আরেকজনের কাছ থেকে তোমরা শিখবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ওয়ান টিম শুড লার্ন ফ্রম অ্যানাদার টিম। হ্যাঁ, তার হয়তো 20টার মধ্যে 18টা ভুল করছে, 18টা তোমার চেয়ে খারাপ, কিন্তু ওই দুইটা তো শেখা হইলো, তাই না? যেমন আমরা যেভাবে শিখি একজন আরেকজনের কাছ থেকে, দেখা যায় যে একজন টিচার একজন ছাত্রের কাছ থেকে অনেক ভালো মতো শিখতেছে। কিন্তু এইভাবে আমরা 20টা বিভিন্ন জাজের বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে যেগুলা পয়েন্টে আসছে, ওই টপ 20 আমরা অ্যানাউন্স করব। এই 20কে আমরা দেওয়ার জন্য 15 মিনিটের একটা সেট আপ টাইম দিব। দেওয়ার পরে হলো প্রথম 10টা লাঞ্চের আগে, যেহেতু শুক্রবার, 1টার মধ্যে, 1টা থেকে 2:30 পর্যন্ত হলো লাঞ্চ, কারণ নামাজের সময় বোধহয় 1:30টার সময়। তারপরে করে আসার পরে 1টা থেকে 1:30, এবং নেটওয়ার্কিং, একজন আরেকজনের কাছ থেকে অবশ্যই শিখবা এবং প্রচুর ছবি টবি তুলবা, যা যা করার সোশ্যাল জিনিসটা। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এআই এরাতে তুমি কাকে জানো এবং তার সাথে তোমার কি নেটওয়ার্ক, ওই যে সে ছোট্ট একটু বলে দিল, এই কারণে তোমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। সো উই হ্যাভ এ রিয়েলি গুড অ্যামাউন্ট অফ টাইম। ইনফ্যাক্ট তোমরা যখন 7:30 থেকে 8:30 যারা আগে আসবা ঢুকে, তারা দেন ইউ জাস্ট স্টার্ট বিল্ডিং দ্যাট নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। কারণ সবাই এখানে খুব ভালো জিনিস, আশা করতেছি তোমরা খুবই ভালো জিনিস বানাবা এবং একজন একজন শেখার অনেক সুযোগ আছে। হ্যাঁ, অথবা একটা একটা হেলদি ডিবেট করারও, আমি এটা করছি, এটা করলে বেটার, তুমি হয়তো আরেকটা জিনিস করছো, সেটা তোমার কাছে বেটার মনে হয়েছে। সো গেট ইন টু দ্যাট কনভারসেশন। এইটা লাঞ্চের পরে আবার 90 মিনিট, সেখানে আমরা বাকি 10টা আমরা নিয়ে নিব। সো এইটা কিন্তু এই হোল আইডিয়া হলো, এই টিমগুলা, এই 50টা যারা, মানে ইনফ্যাক্ট 300টা যারাই সাবমিট করছো, তোমাদের প্রত্যেকেরই আমরা একটা প্রোফাইল বানিয়ে নিব, যে একটা ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এইটা আমরা শোকেস করতে চাই পৃথিবীর সবগুলা দেশে, যতগুলো এনআরবি আছে, যতগুলো এম্বাসি আছে বা কনসুলেট আছে, সবাই সবাই যাতে এই জিনিসগুলোকে ফোকাস করতে পারে। আবার তোমরাও হয়তো অনেক সময় বাইরে যাও, যখন বাইরে যাও আমরা চাবো যে তুমি ওই এম্বাসির সাথে যোগাযোগ করে, দের কুড বি সাম সর্ট অফ ইভেন্ট। আমরা চাই যে তোমাদের যে ট্যালেন্টগুলো আছে, এটা আমরা কেন অন্য দেশে ইউজ করব? আমরা কেন ইন্ডিয়াতে বা চায়নাতে বা ব্রাজিল বা ইউক্রেন বা এইসব দেশে আছে না, এইসব দেশ থেকে আমরা প্রচুর, আমেরিকাতে প্রচুর পরিমাণ আউটসোর্সিং হয়, কেন বাংলাদেশ হবে না? সো দ্যাটস কাইন্ড লাইক ওয়ান অফ দ্য বিগ ফোকাস, যে তোমাদের প্রত্যেকে, এভরি সিঙ্গেল পার্সন যারা পার্টিসিপেট করবে, ফাইবারে যেমন একটা প্রোফাইল থাকে না, সেরকম একটা প্রোফাইল, বাট
ফাইবারে তো সব কিছু করার জন্য, এখানে শুধু এআই স্পেসিফিক একটা জিনিস। কারণ আমার ধারণা আগামী বছর 2026-এর ম্যাসিভ অ্যামাউন্ট অফ এআই অ্যাডপশন হবে। হ্যাঁ, এবং সেইটা, এবং আমাদের এখানে ছোট ছোট কোম্পানিগুলো আছে, বাংলাদেশি কোম্পানি, তারা হয়তো এত টাকা দিতে পারতেছে না আমেরিকান একটা কোম্পানিকে, কারণ এখানে তারা $1,000 $5,000 চার্জ করে একটা অল্প কয়েক ঘন্টার কাজের জন্য। এটা হয়তো আমরা বাংলাদেশ থেকেই কেন নিয়ে আসি না, কারণ ওনারা জানে না তোমার কি এক্সপার্টিজ আছে, সেগুলো জানা নেই। সো দ্যাটস ওয়ান অফ দ্য বিগ থিং। তারপরে আমরা একটা অ্যাওয়ার্ড সেরিমনি করব, ছোট্টখাটো একদম, মানে এটা এমন বড় কিছুই না। আমরা 5টা টিমকে অ্যাওয়ার্ড দিব, প্রতিটা ফিনটেকে একটা একটা, প্রত্যেকটা শুধু একজনই অ্যাওয়ার্ড, বাকিরা সবাই সার্টিফিকেট পাবে, বিকজ ইটস এ ভেরি বিগ অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, আহ, যে এটা এটা এমন না যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্যই তুমি কাজ করতেছো, বেসিক্যালি শেখার জন্য। হ্যাঁ, তারপরে আমরা একটা ভিশন সেট করে দিব যে হোয়াট ইজ ইট দ্যাট নেক্সট থিং উই ওয়ান্ট টু ডু। এটা আমরা, দিস ইজ নট দ্য এন্ড অফ ইট, এবং এটার আমরা কন্টিনিউয়াসলি যারা এখানে চ্যাম্পিয়ন হবা বা যারা পার্টিসিপেট করবা বা যারা ইন্টারেস্টেড আছো, এখানে একজন আছে, তার ইউনিভার্সিটিতে, ওনার সাথে কথা হয়েছে, ওয়াশিংটন ইউনিভার্সিটি, একজন বাংলাদেশি মালিক, ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং চেয়ারম্যান। উনি বলছে যে আমি তাদেরকে স্কলারশিপ দিব দরকার হলে, মানে 100% স্কলারশিপ দিতে পারবে না, কিন্তু অনেক কমায় দিবে। এবং তারপরে শুধু তাই না, তার এখানে ইনকুবেশন সেন্টার আছে, মানে স্টার্ট আপদের জন্য একটা জায়গা আছে, দরকার হলে এখানে কিছু ফান্ডও জোগাড় করে দিবে ওইখান থেকে, অথবা কোলাবোরেটিভলি করবা। আমার একটা উদ্দেশ্য হলো যে বাংলাদেশি যারা স্টুডেন্টরা যারা আমেরিকাতে আছে, আমাদের ছেলেমেয়েরা যারা আছে, তাদের সাথে তোমাদের একটা নেটওয়ার্কিং বানায় দেওয়া। এখানে অনেকে ফান্ডও জোগাড় করে, অনেকে যে ধরো রাটগার্স ইউনিভার্সিটি পড়তেছে, সে হয়তো ড্যাফরিল ইউনিভার্সিটির কারোর সাথে বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কারোর সাথে একটা নেটওয়ার্ক করলো। এইভাবে মিশে তোমরা যদি একটা করো, এইখানকার জিনিসটাও তোমরা পাবা, বাংলাদেশি জিনিসটাও তোমরা পাবা। সো দ্যাট কাইন্ড লাইক বিল্ড দ্য ব্রিজ। হ্যাঁ, ইন্ডিয়া যেভাবে কাজ করছে, বা ব্রাজিল যেভাবে কাজ করছে, বা আয়ারল্যান্ড যেভাবে কাজ করতে, আমরাও একইভাবে কাজ করতে পারি। উই হ্যাভ আ লট অফ পিপল, তাদের কিন্তু আসলে এত স্কিলগুলো নাই, আমাদের আছে। আচ্ছা, এরপরে আমি যেহেতু দুইটা দাওয়াত পাইছিলাম, একটা সিলেটে একটা রাজশাহীতে, সিলেটেরটা জানুয়ারি 8 তারিখে, রাজশাহীটা 12 তারিখে, আমরা একটা সেশন করব, ছোট 4 ঘন্টার সেশন। বাট আমরা যখন আসবো সকাল 10টা থেকে 10টায় ঢুকবো, আর 2টার সময় আমরা বের হয়ে যাব। রাজশাহীতে যাচ্ছি, এবং সিলেটে তোমরা যদি কেউ ওখানে থাকো, মোস্ট ওয়েলকাম টু পার্টিসিপেট। সিলেটেরটা হবে হলো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, মোকাম্মেল স্যার থাকবেন এখানে আমাদের গাইড হিসেবে। বরেন্দ্র ইউনিভার্সিটিতে খালেদ সাকিব, ও সেখানকার টিচার। রাজশাহীতে সেটা হলো, সিলেটেরটা হলো 8 তারিখে, আর রাজশাহীটা হলো 12 তারিখে। আমরা এখানে অনেক রাতেই রওনা দিয়ে দিব, গাড়িতে যাব এবং আমরা চলে আসব মোটামুটি। সো ঢাকাতে আমরা কয়েকটা লোকাল ওয়ার্কশপ করব, এটারে আমি একটু চেঞ্জ করতেছি। আমি জাস্ট এখন বসছিলাম এটা নিয়ে। কয়েকটা ইউনিভার্সিটিতে, যদিও অনেকগুলো ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে, আসলে আমি সময় করতে পারবো না। আমরা এই 5টা ইউনিভার্সিটিতে আমরা যাব। হ্যাঁ, ইউআইইউ জানুয়ারি 4 তারিখে 2টার সময়, সাউথ ইস্টে জানুয়ারি 6 তারিখে 11টায়, ডুয়েটে জানুয়ারি 10 তারিখে 10টায়, আর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জানুয়ারি 13 তারিখে সকাল 10টায়, আর ডিআইইউতে জানুয়ারি 13 তারিখে দুপুর 2টায়। সো এগুলো 2 ঘন্টার মতন একটা মোটামুটি, আহ, তোমরা থাকবা, ক্যারিয়ার গাইডেন্স প্লাস আমরা যে এত কিছু করলাম, তাহলে এটা হোয়াট ইজ দ্যাট, হাউ ডু উই টেক ইট টু দ্য নেক্সট লেভেল, তাই না? এই টাইপের একটা একটা ডিসকাশন আমরা করবো না, ঠিক আছে? তারপরে আহ, যাই হোক, এই জিনিসটা তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। তোমরা হয়তো ডোমেইন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে বসছো এবং করছো, যে এডটেকে যদি যায়, এডটেকের উদ্দেশ্যটা কি, কেন করতে যাচ্ছি আমরা পার্সোনালাইজড লার্নিং প্ল্যাটফর্ম। কারণ কেন, আমি এটা ধরে ধরে আজকে তোমাদেরকে সবগুলো বুঝাই দিচ্ছি। এডটেকের ব্যাপারটা হলো যে এডুকেশন টেকনোলজিটা হলো অনেক পুরনো, 1 নাম্বার জিনিস। এটা 200 বছর আগে আমরা যেভাবে পড়াশোনা করতাম, আমরা কিন্তু একইভাবে আমরা পড়াশোনা করে যাচ্ছি। আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা প্রোগ্রেস করতেছি নেক্সট। তার মানে এটা সিকুয়েন্সিয়াল লার্নিং বলতে পারো, যে প্রথমে ক্লাস 1, তারপরে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এইভাবে শিখতেছি, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিসটা আমরা হলো একজন টিচার শিখাচ্ছে, সবাইকে সমানভাবে শিখাচ্ছে। তারপরে আমরা হয়তো টিউটরিং করতেছি বা টিউশনিতে যাচ্ছি, বা কিন্তু একজন টিচার নর্মালি সবাইকে সমানভাবে শিখাচ্ছে।
আম, প্রথম ব্যাপারটা হলো সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল লার্নিং এর প্রবলেমটা হলো যে আমি এক ক্লাস না হইলে আরেক ক্লাসে যাওয়াটা আমার জন্য কঠিন। আমরা ডাবল প্রমোশনের নাম শুনি, অনেক কিছু শুনি, কিন্তু দ্যাটস এক্সেপশন। তার মানে আমার, কিন্তু হয়তো কেউ কেউ আগায় আছে, বাট কেউ কেউ হয়তো পিছিয়ে আছে, সুতরাং কারো হয়তো বেশি সময় লাগবে, কম সময় লাগবে, এটা কিন্তু আমরা আসলে অ্যাডজাস্ট করতে পারতেছি না। সেকেন্ড যেটা, একজন টিচার সবাইকে সমানভাবে পড়াচ্ছে, তাহলে প্রবলেমটা কি, আমরা কি সবাই সমানভাবে শিখি? আসলে আমরা কিন্তু সবাই সমানভাবে শিখি না, প্রত্যেকে আলাদা আলাদাভাবে শিখি। হ্যাঁ, কে জিনিয়াস, হ্যাঁ একজন জিনিয়াস ম্যাথে হইতে পারে, কিন্তু দেখা যায় সেই পার্সনটাই আবার খুব খারাপ ইংলিশে। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে হিউম্যান বিং হ্যাজ আনলিমিটেড পোটেনশিয়াল, উই জাস্ট ডোন্ট, উই হ্যাভ নট ট্যাপড ইনটু ইট প্রপারলি। সুতরাং তার মানে ওই ওয়ান টু মেনি, প্রথমটা হলো সিকোয়েন্সিয়াল লার্নিং, দ্বিতীয়টা হলো ওয়ান টু মেনি, একজন টিচার সবাইকে একইভাবে শেখাচ্ছে। এই শেখানোর মধ্যে কিছুটা চ্যালেঞ্জ আছে, কারণ আমরা তো সবাই একসাথে অ্যাবজর্ব করতে পারতেছি না, তাই না? 3 নাম্বার জিনিসটা হলো যে আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে পাশ করতেছি, এবং আমরা সবাই একই পরীক্ষা দিচ্ছি। আরে আমরা তো সবাই ডিফারেন্ট মানুষ, তাহলে একই পরীক্ষা কেন দিব? আমাদের তো জিনিসটা হতে, অ্যাসেসমেন্টটা অ্যাডাপটিভ হতে হবে, তাই না? তা না হলে তো আমাকে ঠিক মতো অ্যাসেস করতে পারবে না। আর আমি তো কপাল জোরে হয়তো ওই প্রশ্নের উত্তর পারি, অথবা আমি হয়তো যে প্রশ্নের উত্তর আমি ভালো জানি সেই প্রশ্নটা আমাকে করাই হইলো না। তা তো আমার আমার জাজমেন্টটা ঠিক হলো না। আমরা সবাই জিপিএ 5 এর জন্য উঠে পড়ে লাগছি, কিন্তু জিপিএ 5 পাইলে যে আমার নলেজ চেকটা ঠিক মতো হলো, সেটা কিন্তু আসলে দ্যাটস নট রাইট। হ্যাঁ, সো তার মানে অ্যাডাপটিভ অ্যাসেসমেন্টটা আসলে আমাদের খুব ভালো মতন হচ্ছে না। হ্যাঁ, এখনকার মডেলে, আগে হয়তো ছিল, কিন্তু এখন দিস ইজ দ্য টাইম ফর আস টু মেক এ চেঞ্জ। আরেকটা জিনিসটা হলো, আমরা হলো বেসিক্যালি আমরা শিখি হলো বই পড়ে, তাই না? বই পড়ে বা এক্সারসাইজ করে, একটা কোনো একটা ইয়ে থাকলো, একটা ল্যাব থাকলো, ল্যাবে। আচ্ছা, কিন্তু এখন তো মাল্টি মডাল যুগ, ভার্চুয়াল রিয়ালিটি আছে, আমাদের ট্যাবলেট আছে, আমরা শুনতে পাই, তাই না? আমরা যেমন ইউটিউবে দেখতে পাচ্ছি, এবং আমরা হ্যান্ডস অন ইন্টারাক্টিভ একটা জিনিস, মাল্টি মডাল ইন্টারাক্টিভ মেকানিজমটা কিন্তু সবগুলা ইউনিভার্সিটিতে বা স্কুলে নাই। বেশিরভাগ স্কুলেই কিন্তু টিচাররা সিঙ্গুলার মডেলে কাজ করে, সিঙ্গেল মডালিটি। তার মানে এই টেকনোলজিগুলো যেহেতু আমাদের জন্য অ্যাভেলেবল, ওয়াই ডোন্ট উই টেক অ্যাডভান্টেজ অফ ইট? উই শুড। এবং সেই কারণেই তোমরা এডটেক, কিভাবে ডিসরাপটিভ ইনোভেশনটা এডটেকে আনা যায়, এটার জন্য কি আমার পলিসি চেঞ্জ করতে হবে? মেবি, মেবি নট, পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি, বড় বড় চেঞ্জগুলো কিন্তু সরকার থেকে আসে নাই, মানুষ থেকে আসছে। এবং তোমরা, ইউ গাইজ আর দ্য ওয়ান, ইউ আর দ্য ওয়ান হু ইজ গোনা মেক এ ডিফারেন্স। ডিসরাপ্ট করা, ইনোভেট করার জন্য ইয়াং মাইন্ডটাই দরকার আমাদের, বিকজ ইউ ক্যান টেক ইট সো ফার্দার অ্যালং। এই কারণে কয়েকটা জিনিস আছে, অ্যাডাপটিভ এআই টিউটরিং, এক্সাম প্রিপারেশন রেকমেন্ডেশন, মক টেস্ট, আমি আশা করতেছি এগুলো সবই অ্যাডাপটিভ হবে, ভেরি এক্সট্রিম হাইপার পার্সোনালাইজড একটা জিনিস হবে, রিমিডিয়াল লার্নিং। তারপরে মাল্টিমোডাল লার্নিং অ্যাসিস্ট্যান্ট, অ্যানালিটিক্স, এডুকেটর যারা আছে, প্যারেন্টস যারা আছে, তারা যাতে খুব সহজে বুঝতে পারে যে হ্যাঁ তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে বা হয় নাই, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিক মতন যে আসলে কি হচ্ছে কি হয় না সেটা। সো সাম অফ দোজ থিংস। এবং তোমার যদি মনে হয় না এইখানে এনাফ নাই, তাহলে তুমি অবশ্যই 6 নাম্বারটা চুজ করতে পারো তোমার নিজের মতন করে, অথবা তোমার মনে হয় মাল্টিপল জিনিস করতেছি, তো 6 নাম্বারটা চুজ করতে পারো। বাট আই উড হাইলি রেকমেন্ড 1 থেকে 5 পর্যন্ত, এটা আমার ফোকাস এরিয়া, আমাদের ফোকাস এরিয়া। সো ইউ শুড ডু দ্যাট। এবং এইটা কিন্তু গ্লোবালি ডেপ্লয়েবল। ঠিকমতো একটা অ্যাপ্লিকেশন যদি আমরা বানাতে পারি এআই দিয়ে, আমরা কিন্তু এটা গ্লোবালি আমরা ডেপ্লয় করতে পারি। ও আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছি, এডাব্লিউএসও কিন্তু আমাদের একটা স্পন্সর। যারা যারা তোমরা পার্টিসিপেট করবা, এবং যারা টপ 50-তে যারা আসবা, 50টা টিমের জন্য এডাব্লিউএস এর $25 ভাউচার আছে। $25 তোমার কাছে কম মনে হইতে পারে, বাট আল আল গো এ সাইড ট্র্যাক, আল কাম ব্যাক টু ইট। কিন্তু তুমি যদি এডাব্লিউএস এ যাও, হ্যাঁ, এডাব্লিউএস ল্যামডা, হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন যদি তুমি বানাও, হ্যাঁ, এডাব্লিউএস ল্যামডাতে আমি যদি যাই, ল্যামডা দিয়ে যদি আমি করি, হয়তো তোমরা অনেকে ল্যামডার নামই শুনো নাই, কিন্তু ল্যামডা দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশনটা বানাও, দেখো আমি যদি দামের মধ্যে যাই, দেখা যায় যে 2 মিলিয়ন কলে তোমার কোনো টাকাই লাগতেছে না, ফ্রি। ফার্স্ট 2 মিলিয়ন কল ফ্রি। তারপরে প্রতি মিলিয়ন, হোল্ড অন 1 সেকেন্ড, তোমাদের কার কেউ একজনের কথা শোনা যাচ্ছে। বাবুয়া, আপনার মাইক্রোফোনটা মিউট করুন। আচ্ছা, আমি করতেছি। সো তোমাদের যদি কোশ্চেন থাকে কোশ্চেন করবে। সো দেখো,
ল্যামডাতে যদি তোমরা যাও দেখো প্রতি মিলিয়ন রিকোয়েস্টের জন্য 20 পয়সা মাত্র খরচ হচ্ছে, 1 মিলিয়ন রিকোয়েস্ট। তার মানে $25 দিয়ে পুরো বছর আমি কাটায় দিতে পারবো, $25 লাগবে না। তার মানে আমরা কিন্তু আসলে জানি না, দেখা যায় ভিপিএস করতে গেলে আমার $10 লাগতেছে। ওয়াই উড আই নিড দ্য ভিপিএস? এখন আমি ভিপিএস এ কেন যাব, আমি কেন একটা ভার্চুয়াল মেশিনে যাব? আমার প্রসেস দরকার। আর ভার্চুয়াল মেশিনে গেলে তোমার প্রবলেমটা কি? অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হয়, লিনাক্স লিনাক্স ম্যানেজ করতে হয়, প্যাচ আপগ্রেড করতে হয়, এগুলো কিচ্ছু করতে হবে না, তুমি তোমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে এন্ড ইউর ডান। ল্যামডা, হ্যাঁ। তারপরে যেমন ধরো ডেটাবেস, ডেটাবেস যদি ধরো, আমি এডাব্লিউএস এর এক্সাম্পল দিচ্ছি কারণ এডাব্লিউএস থেকে আমি যেহেতু এডাব্লিউএস এ কাজ করছি সে কারণে আমি এটা কয়েকটা জানি। এডাব্লিউএস ডাইনামো ডিবি তুমি যদি নোসিকুয়েল ইউজ করতে চাও, 20 গিগ পর্যন্ত ফ্রি। সো আমার আসলেই পয়সা লাগবে না ঠিকঠাক মতো, তুমি যদি প্রাইসিংয়ে যাও কিভাবে ক্যালকুলেট করতে হয় ভালো মতন যদি হিসাব নিকাশ করে দেখো, দেন ইউল ফাইন্ড আউট দ্যাট এতে কোনো পয়সাই লাগে না। তার মানে কি, ফ্রি টিয়ার, ফ্রি টিয়ারটা হলো গিয়া এই যে এবং এবং $200 পর্যন্ত আরো এডিশনাল ক্রেডিটও পাবা, তাই না? সাইন আপ করলেই তুমি $100 পেয়ে যাবা। এবং তোমরা যারা স্টুডেন্ট আছো এখানে $25 দেওয়া হয়েছে, কারণ হোল আইডিয়া হলো তুমি $1 নিচে তুমি অ্যাপ্লিকেশন রান করবা। সো দিস কুড বি ভেরি সিম্পল এনাফ টু ডু। তার মানে ফ্রি টিয়ারে আমি এই টাকাটা পেয়ে যাচ্ছি, দিস ইজ লাইক আনবিলিভেবল, হ্যাঁ। সো তার মানে কি, এইটা কি নো সিকুয়েল ডাটাবেস, যত গিগাবাইট, আমার কোনো সিকুয়েল ইনস্টল করতে হচ্ছে না, কিছু ইনস্টল করতে হচ্ছে না, জাস্ট যাব নো সিকুয়েল ব্যবহার করা শুরু করে দিব, ডান। সো ওয়াই নট, এগুলো নেটিভ অ্যাপ্লিকেশন। তারপরে ধরো হয়তো তোমার আছে নিও4j, যেমন একটা আছে ডেটাবেস। যেমন ধরো তুমি ভেক্টর ডেটাবেস করবা, হ্যাঁ, পাইনকনে যাবা, পাইনকনে এখানে লগ ইন করলেই দেখবা প্রাইসিংয়ে যাও, দেখবে এখানে একটা ফ্রি টিয়ার আছে। তার মানে আমার কিছুই করতে হচ্ছে না, আমার এডাব্লিউএসও ইনস্টল করতে হচ্ছে না, আমি ফ্রি টিয়ারে এনাফ করতে পারবো। সো এইখানে স্টার্ট ফর ফ্রি, এবং এইখানে দেখবা যে কি কি ইনক্লুড করা আছে, ক্লাউড অ্যাভেলেবল, এগুলো সবই দেওয়াই আছে। সো এগেইন এইখানে হয়তো 2 গিগ, 2 গিগ পর্যন্ত ফাইল, ওকে, গুড এনাফ, কারণ এখানে মেগাবাইট, তার মানে তোমার লিমিটটা জানা থাকলো। সো ইউ ক্যান ডু অল দিস থিংস। তারপরে যেমন ধরো তুমি যদি পাইকন দিলাম, তারপরে আর কি আছে এই টাইপের বিভিন্ন জিনিস। যাই হোক, V0টা একটু কুইকলি দেখা দিচ্ছি তোমাদের। V0.dev অ্যাপে যদি যাও, বা .dev.app যদি যাও, আমিও ফ্রি টিয়ার দিয়ে আমি কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন বানাই ফেলছি, একদম পুরো ফ্রি দিয়ে। হ্যাঁ, আমার বাইরের কিছু করতেও হয় না, যে এই যে একটা ক্যারিয়ার কো পাইলট নামে একটা অ্যাপ্লিকেশন, পুরোটাই আমি বানাই। সো তোমরা বানাইতে পারবা ফ্রি দিয়ে। তারপরেও তোমাকে কিছু টাকা, আমার মনে হয় ফ্রি টিয়ারেই তুমি $5 ক্রেডিট পাও বোধ হয়। আর এইখানে বোধ হয় আরও $10 এডিশনাল ভাউচার তোমাদেরকে দিবে। সো ইউ শুড বি এবল টু বিল্ড এভরিথিং আউট, হ্যাঁ। এবং V0 কেন, V0 হলো ভার্সেলের অংশ। ভার্সেলটা হলো এটা হয়তো তোমরা অনেকেই ভালো মতোই নাম জানো। ভার্সেল দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সবগুলা। এবং $100 এডিশনাল ক্রেডিটও পাবা তুমি যদি V0 থেকে ভার্সেলে যাও। তার মানে কি, আমি পুরো অ্যাপ্লিকেশনটা রান করে ডেপ্লয় করে শেষ করে দিতে পারবো। এই যে আমি এখানে ম্যাকিনটশের অ্যাপ বিল্ডার নামে একটা কাজ করছিলাম, যে আমার যেহেতু ম্যাকে কেমনে অ্যাপ বানাইতে হয় কিছুই জানি না, বুঝিও না, হ্যাঁ। তো এইটা দিয়ে কীভাবে বানাইতে হয়, তো এআই দিয়ে। সো আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিলাম। ট্রেডিশনাল সফটওয়্যার বানাইলে কিন্তু আমরা যখন জাজ করব, জাজে জিতলেও আলটিমেটলি তোমাকে, দিস ইজ নট দ্য রাইট থিং টু ডু। ট্রেডিশনাল সফটওয়্যার আমি তোমাদের কারো কাছ থেকে আশা করতেছি না। আমি আশা করতেছি তোমরা আইডিই হিসেবে তোমরা ভিএস কোড ইউজ করতে পারো, কিন্তু ভিএস কোডের সাথে এলএলএম ইউজ করবা। কিন্তু আমি তোমাকে বলি আইডিয়ালিস্টিকলি, আমি আশা করতেছি তুমি কার্সার ইউজ করছো। কার্সার হলো এজেন্টিক এআই একটা মডেল, অথবা অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করছো, অথবা তোমরা কিরো ইউজ করছো। তার মানে কি, আমি যেটার কথা বলতেছি, অ্যান্টি গ্র্যাভিটি ইজ ফ্রি, কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি অনেক প্রবলেম আছে, ওকে, গুড এনাফ, প্রবলেম তো থাকবেই, নতুন টেকনোলজি, হ্যাঁ। এই যে অ্যান্টি গ্র্যাভিটি, এইটা হয়তো তুমি ইউজ করতেছো, অ্যান্ড দিস ইজ ফ্রি ভার্সনটা ইউজ করো, কারণ এটার বেশিরভাগই ফ্রি এখন। আর স্টুডেন্ট হিসেবে যদি তুমি লগ ইন করো গুগলের পুরো জেমিনাই প্রোই ফ্রি পাবা, তাই না? সো অ্যান্টি গ্র্যাভিটি বা কিরো, আমি আশা করতেছি তোমরা এজেন্টিক এআই, কিরো, এডাব্লিউএস, কিরো.dev আই থিঙ্ক, হ্যাঁ, কিরো.dev, হ্যাঁ। আমি আশা করতেছি তোমরা এজেন্টিক এআই ব্যবহার করছো ডেভেলপ করার জন্য, আইডিটা যেটাই হোক না কেন, হ্যাঁ। এইটা ব্যবহার করতেছো, কিরো,
অ্যান্টি-গ্র্যাভিটি অথবা কার্সার। দিজ আর দ্য ওয়ান্স দ্যাট আই এম অ্যাকচুয়ালি এক্সপেক্টিং ইউ টু ডু। হ্যাঁ, কার্সার.কম, হয়তো তোমরা অনেকেই কার্সার ব্যবহার করো। দিস ইজ এ ফ্যান্টাস্টিক, কারণ এটা একটা আমাকে এজেন্টিক ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম দিচ্ছে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু। হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু তোমার ডেভেলপমেন্টটা এজেন্টিক হইতে হবে, এবং তোমার ওইটা মেনশন করতে হবে তুমি কি প্রম্পট ইউজ করছো। এগুলারে গিটহাবে তুমি লিখে রাখবা। আমি তোমাকে গিটহাবের পার্টিকুলার এক্সাম্পল দিতে পারি। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। যেমন ধরো আমি এখানে, দাঁড়াও একটু চেঞ্জ করি। আমি আমি নিজে গিটহাব সম্পর্কে কিছুই জানতাম না, টু বি অনেস্ট, এখনও জানি না। বাট তোমরা যদি দেখো এইখানে, যদি আমি এই যে এআই ট্যালেন্ট হাব নামে একটা জিনিস বানাচ্ছিলাম, এই যে পুরো ডকুমেন্টেশনটা ফার্স্টে করে ফেলবা। দেখো ডকুমেন্টেশনে কি কি করতে হয়, কিভাবে করতে হবে, ডিজাইন, সিস্টেম ডিজাইনটা দেখো। আমি যদি যাই, এখানে পুরোটা লেখা আছে। সো এইটা লিখে এটা পাবলিক করে দিবা। আমার এগুলো সবই পাবলিক। আচ্ছা, এখানে একটা কথা আসে, কেন আমি পাবলিক করবো, আমার কথা কেন লোকজনে জানাবো? দুনিয়ায় চলতেছে এখন ওপেন সোর্সে। কেন? তারা যদি না দিত, তুমি কি লিনাক্স ইনস্টল করতে পারতা? না, পারতা না। এবং যখন একজন আরেকজন তোমার এটা দেখে দিচ্ছে, যদি কোনো ভুল থাকে তারা এটা ঠিক করবে। বুঝতে পারছো? সো এগেইন, দিজ আর দ্য থিংস। যেমন কার্সারের প্রজেক্টটা কিভাবে হইতে হয়, স্ল্যাশ কনটেক্সট নামে একটা জিনিস দিতে হয়, এবং এখানে কিছু ফাইল থাকতে হয়, রিডমি, ভিশন, তা প্রবলেম স্টেটমেন্ট, এই বিভিন্ন জিনিস থাকতে হয়, কিন্তু স্ল্যাশ কনটেক্সট দিয়ে। তার মানে তুমি একটা ফোল্ডার বানাইলে হাইফেন কনটেক্সট দিয়ে তুমি বানাইতে হবে। এই ছোট্ট একটা জিনিস, কিন্তু এই ছোট্ট জিনিসটা জানার জন্য তোমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কার্সারে যখন তুমি যাবা youtube.com, আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছি। কার্সার ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল একটা জিনিস। হ্যাঁ, কার্সার, CURSOR, কার্সার এমডি ফাইলস। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? এই যে agents.md একটা ফাইল, তারপরে আছে requirement.md। কেন এইগুলো মার্কডাউন ফাইলের সাথে ডেভেলপারের কি সম্পর্ক? এইটারে বলে আমি ডিফাইন করে দিব ওইটার মধ্যে কি থাকবে। বুঝছো? সো লেট মি জাস্ট গো ব্যাক টু গিটহাব। আমি যে দেখাচ্ছি তোমাদেরকে একটা গিটহাবের, কোনটা লেটেস্ট, কোনটাতে কাজ করছিলাম ভুলে গেছি। এই যে রিকোয়ারমেন্ট.md, রিকোয়ারমেন্ট.mdতে লেখা থাকবে আমার লেয়ারগুলো কি কি আছে। তখন হবে কি, ওইটা বারবার যাইয়া, কার্সার বারবার যাইয়া এখানে দেখবে যে আমি কি ঠিক মতো করতেছি কিনা, আমার এপিআই এইভাবে, কন্ট্রাক্টটা এইভাবে করতেছি কিনা, আমার কি কি ফিচার ফাংশন সবগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, কিভাবে কি বানাইতে হবে, এই যে ভাইয়া ডায়াগ্রামটা সহ। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া বলো কি। কার্সরের লিমিট তো শেষ হয়ে যায়, মানে ইডমেল ছাড়া ধরেন ভার্সিটি মেল দেওয়া হয় না, ইডমেল লাগে। দ্যাট ইজ ট্রু। তুমি, ইউর রাইট, কার্সারের একটা লিমিট আছে। এই কারণে আমি বলতেছি যে কার্সার ভাইয়া দিয়ে ইউজ, হ্যাঁ, কার্সার দিয়ে ইউজ করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই যে লিমিটের মধ্যে যেটার কথা বলছো শেষ হয়ে যায়, এইটা কিভাবে ইয়া করতে হয় সেটা নিয়ে তোমরা কাজ করবে। আমি এআই এর একটা কনফারেন্সে গেছিলাম, মানে রিইনভেন্ট নাম আমাজনের। কনটেক্সট উইন্ডো শেষ হয়ে যায়, সবারই একটা বড় প্রবলেম। ইনফ্যাক্ট পে করলেও শেষ হয়ে যায়, মিলিয়ন্স অফ লাইন। ওইখানে একটা সুন্দর একটা কম্পিটিশন ছিল। আই ওয়াজ সো ইমপ্রেসড যে ছোট্ট কোড লিখে তারা এটা কেমনে করলো, হাউ ডিড দে ডু ইট। কারণ তারা একটা বড় একটা অ্যাপ্লিকেশন লিখছে, কিন্তু লিখছে কোডটা অনেক ছোট, পরিমাণটা একই। আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তোমাদেরকে একটু ভুল নাম্বার দেওয়া হবে, বাট আমি বলবো যে 1/10। একজনে 1 মিলিয়ন লাইন কোড লিখছে, আরেকজনে 1 লাখ লাইন কোড লিখছে। দে মেড এ বিগ অ্যাপ্লিকেশন। এটা আমি জানি না পাবলিশ করছে কিনা। এটা রিইনভেন্টে দেখতে পারো, যে প্রম্পট অপটিমাইজেশন, তাই না, একটা মনো রিপো বলে, বা সিঙ্গেল কমান্ড বলে, যেটা বারবার দেখবে। কিন্তু কার্সারের প্রবলেমটা হলো তার লিমিট শেষ হয়ে যায়। সব কিছুরই লিমিট আছে। আগে তো আরো বেশি লিমিট ছিল, এখন তো একটু বাড়াইছে, তারপরেও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কার্সারে যদি তুমি কোডেক্স ইউজ করো ইনস্টেড অফ কার্সারে কম্পোজার, আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস কুইকলি। ইউ আর সো রাইট, এটা একটা খুবই ভালো একটা, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং ইট আপ। কার্সারে যদি তুমি যাও, এটা হলো কার্সার। এগেন আই এম নট দ্য এক্সপার্ট, আমি তোমাদের কাছ থেকে শিখবো। বাট আমি যখন কার্সারে, যখন আমি অটো মোডে না যাইয়া, আমি যখন, এটা কিন্তু কম্পোজার ইউজ করে, তখন কিন্তু কার্সার প্রাইসিংয়ে যদি যাও, দেখবা তোমার এইটা শেষ হয়ে যাচ্ছে বারবার। কিন্তু আমি যদি GPT-5.1 কোডেক্স মিনি ইউজ করি, বা কোডেক্স ম্যাক্স ইউজ করি, এই GPT-5.1 বা 5.2, বেসিক্যালি রাইট নাও 5.2 ইউজ করলে কনটেক্সট উইন্ডোটা আরো বেশি। তার মানে আমি আরো
বেশি ইউজ করতে পারবো মোটামুটি। আহ, এই যে, তাই না? সো কিন্তু কম্পোজারে 200K কনটেক্সট উইন্ডো 200-র পরে শেষ। 1/3 বেশি পাইতে গেলে আমি 5.2 ইউজ করতে পারি, বুঝছো? আহ, আর যদি আমি ওপাস ইউজ করি 200, সনেট 200, সনেট 4.5 200, বুঝছো? জেমিনাই ফ্ল্যাশ যদি ইউজ করি 200। তার মানে পরেরটা লেটেস্টটা যদি আমি যদি এখানে অটোমেটিক যদি না দেই, কম্পোজারে যদি না দিয়ে আমি যদি 5.2 যদি ইউজ করি, তখন দেখা যাবে যে আমার উইন্ডোটা বেশি। বাট এটা কি পারফেক্ট? নো, নট নেসেসারিলি। কিন্তু তুমি যদি অ্যান্টি গ্র্যাভিটিতে যাও, অ্যান্টি গ্র্যাভিটি, অ্যান্টি গ্র্যাভিটির প্রবলেমটাও আমি তোমাদেরকে বলে দিতে পারি। প্রত্যেকটাতে কিছু না কিছু প্রবলেম থাকবে, এবং যেই প্রবলেমগুলো তোমরা রেইজ করছো এইগুলো শেখার জন্যই। আমাদের এই হ্যাকাথনের উদ্দেশ্য কিন্তু পারফেক্ট অ্যাপ্লিকেশন বাইর করে নিয়ে আসা না। হ্যাকাথনের উদ্দেশ্য, দ্বারা একটু নতুন উইন্ডোতে যাই, নিউ ফোল্ডার, টেস্ট 002 whatever, ও এটা আছে অলরেডি 3। হ্যাঁ রে, ওকে। সো আমি যদি নতুন একটাতে যাই, আমি যদি এজেন্টিক মোডে যদি যাই, উপস, আমি কিন্তু এই জেমিনাই প্রো কিন্তু আমি এখন ভালো মতোই ইউজ করতে পারতেছি। এটা কিন্তু পুরোটাই অ্যাভেলেবল তোমার জন্য অ্যান্টি গ্র্যাভিটিতে, হ্যাঁ। কিন্তু এটার লিমিট আছে, কতটুকু লিমিট আছে সেটা আমার এক এক সময় এক এক রকম লিমিট। সো আমার যদি 200K লিমিটটা যদি থাকে, ওটারে যদি আমি চেঞ্জ করে যদি আমি ছোট্ট আকারে মাইক্রো সার্ভিস আকারে যদি অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি, তাহলে আমি একটা একটা করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। আর যেটা আছে সেটা, যেমন লগ ইন, ফর এক্সাম্পল, লগ ইন যদি আমি এখান থেকে বানাইতে চাই, এটা কিন্তু আমার একটা কনটেক্সট উইন্ডো ব্যবহার করে ফেলবে। আরে লগ ইন কেন বানাইতে যাও? হাজার হাজার মানুষ তো অলরেডি বানায় ফেলছে। কেন? AWS কগনিটো, ঠিক আছে। আমি বললাম যে লগ ইন আমি বানাবোই না, আমি কগনিটো ইউজ করবো, কারণ এটা ফ্রি। তোমার যে প্রাইসিং যদি দেখো, উপস সরি, আমাজন কগনিটো, এটা যদি দেখো, তাহলে আমি কেন এটার জন্য আমি বানাইতে যাব? কোনো দরকারই নাই। মান্থলি অ্যাক্টিভ ইউজার 10,000 পর্যন্ত ফ্রি। 10 GB ক্লাউড সিঙ্ক স্টোরেজ, 1 বিলিয়ন সিঙ্ক অপারেশন হলো ফ্রি। ওয়াই উড আই, 1 মিলিয়ন, ওয়াই উড আই অ্যাকচুয়ালি ডু দিস থিং? আমার কোনো দরকারই নাই। তার মানে আমি যদি লগ ইন বানাই, সো দিজ আর দ্য থিংস আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক কেয়ারফুলি অ্যান্ড লার্ন। তোমার হয়তো মনে হইতে পারে যে কগনিটো ভালো না, আমি অকটা দিয়ে করব, ওকে, অসুবিধা নাই। প্রত্যেকটার জন্য আমি চাই তুমি রিসার্চ করো, ডিপ রিসার্চ। গুগলে ডিপ মানে ক্লডে হোক, আহ, তোমার ইয়েতে হোক, কি জানি বলে, জেমিনাইতে হোক, অথবা চ্যাট জিপিটিতে হোক, ডিপ রিসার্চ করবা। ডিপ রিসার্চটা কোথায় সেটা দেখা দিচ্ছি ভুলে যাওয়ার আগে। ধরো, কোথায় গেল এটা? আমার কন্টেক্সট উইন্ডো শেষ হয়ে গেছিল, আমি তোমারে বলি। এখানে আমার 1 মিলিয়ন কাস্টমারকে আমি ঢুকায় ফেলাইতে পারছি, একটা বুদ্ধি শিখাই দিছে কেমনে কেমনে করতে হবে। 1 মিলিয়ন কাস্টমার, এইখান থেকে আমি ক্লিন আপ কইরে 2,61,000 কাস্টমারকে নিয়ে আসছি ক্লিন করে। এটা সম্ভবই ছিল না। ওই যে বুদ্ধিটা শিখলে একজন শিখাইছে যে এটা, আচ্ছা আমার কন্টেক্সট উইন্ডো শেষ হয়ে যায়, কেমনি ঠিক করব, তখন আমি কিন্তু এর থেকে পেয়ে গেছি। তার মানে ক্লডে গিয়ে তুমি যদি রিসার্চ, এইখানে যদি এই বাটনটাতে দাও, অথবা তুমি চ্যাট জিপিটিতে যাও, চ্যাট জিপিটিতে যে, তোমরা হয়তো অনেকেই করো এটা, বাট আমি, যারা করো না বা যারা জানতেছো, এক সেকেন্ড, চ্যাট জিপিটিতে যদি যাও, লেট মি জাস্ট শো ইউ, কোথায় গেল? চ্যাট জিপিটি যদি যাও, এই যে এইটা আছে না রিসার্চ, অথবা প্লাসে গেলে রিসার্চ দেখবা, অথবা তুমি যদি জেমিনাইতে যাও, লেটস সে জেমিনাই, জেমিনাইতে গেলে টুলের মধ্যে ডিপ রিসার্চ। তার মানে এইটা দিয়ে ফার্স্টে আমি বাইর করে ফেলাই। এটার কিন্তু লিমিট আছে। সবাই হয়তো 2টা 3টা বা 5টা করে দিবে ডেইলি, বা এখন তো বোধহয় 20টা করে দিচ্ছে। তার মানে আমি ডিপ রিসার্চ করে বাইর করবো আসলে আমার কোনটার জন্য আমি এআই ইউজ করব। সো দেখো, আমি যদি লগ ইনটা বাদ দিয়ে দিই কমপ্লিটলি, অক্টা ইউজ করি, অক্টা, OKTA, হ্যাঁ, অক্টা সিঙ্গেল সাইন অন ইউজ করি, অথবা যদি আমি কগনিটো ইউজ করি, দেখবো আমার এটা করতেই হইল না, তাই না? আই ওয়ান্ট ইউ টু স্টার্ট থিঙ্কিং ইন দ্যাট ডিরেকশন। ইনফ্যাক্ট আমরা টেকনিক্যাল পয়েন্টগুলা, টেকনিক্যালি 25% পয়েন্ট, টেকনিক্যালি কিন্তু এইগুলাই আমি দেখব, যে তুমি কি ট্রেডিশনালি একটা লগ ইন মডিউল বানাইছো,
ওই যে কোড ক্যানিয়ন থেকে ডাউনলোড করে বা পাইথনের একটা লাইব্রেরি দিয়ে করছো, নাকি তুমি একটা ক্লাউড বেসড একটা অ্যাপ্লিকেশন বানাইছো? তাইলে তার মানে আমার এইটা করার দরকার হচ্ছে না, এইটা আমি পেয়ে যাচ্ছি। তারপরে আমি দেখা গেল যে ও ওকে এপিআই ইউজ করে আমি করি না, আমি একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম রেখি, করতেই পারো, দুইটাই করা যায়। উইচ ওয়ান ইজ বেটার? দিস মাস্ট বি ক্লাউড নেটিভ, এআই নেটিভ সফটওয়্যার, হাইলি স্কেলেবল, ইনফিনিটলি স্কেলেবল একটা অ্যাপ্লিকেশন হইতে হবে, বুঝছো? এবং এটা আমি তোমাদেরকে বলতেছি, ইউ স্ট্রাগল, ইউ শুড স্ট্রাগল। তুমি যদি মনে হয় সবকিছু যাই না এখানে করতেছো, আমাদের এখান থেকে কিছু নতুন কিছু শিখলো না, তাহলে দ্যাট উড নট বি, দ্যাটস নট দ্য অবজেক্টিভ অফ দিস ওয়ার্কশপ। এগেইন 10x মিলিয়ন মাইন্ড। আমি দেখি আমাদের যদি ইউনিস ভাই যদি সই, তুমি একটু দেখে তো ইউনিস ভাইয়ের সাথে কমিউনিকেট করতে পারো কিনা, উনি যদি জয়েন করতে পারেন। হি ইজ দ্য, ট্রাই করছি, অনলাইনে নাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্সন ওই যে 10x মাইন্ডসেটের জন্য। একটা মানুষের 10 গুণ মাইন্ডসেট কিভাবে হবে, ওয়েন উই থিঙ্ক বিয়ন্ড আওয়ার বাউন্ডারি। আমরা মনেই করতে পারি, আরে এটা তো কোড লিখতে তো কোনো সময়ই লাগতেছে না, লিখে ফেলাই, করতেই পারি, কিন্তু সেটা দরকার নাই আসলে। আমি আমার পোটেনশিয়ালটাকে 10 গুণ বাড়ায় ফেললাম, তাইলে তাই না? আমি বলতে পারি আমি তো হাতেই কোড লিখতে পারি, কিরো কেন ইউজ করব? ওকে, বলতেই পারি কিরো তো ইউজ করার দরকার নেই, অ্যান্টিগ্রাভিটি কেন ইউজ করবো? অ্যান্টিগ্রাভিটি কিন্তু অনেক প্রবলেম পাচ্ছি আমি পার্সোনালি, কারণ আমি আসলে অনেক কিছু বুঝি না। আবার আরেকজনের সাথে কথা বলে দেখলাম সে অনেক সুন্দর করে বানায় ফেলতেছে, আনবিলিভেবল। সো দোজ আর থিংস। আচ্ছা, এখানে একটা মেথডটা হলো, কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই দিলাম যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, যে কোত্থেকে অলরেডি বানানো আছে, ইনফিনিটলি স্কেলেবল এবং খুবই কম খরচে, $1 চেয়ে কম খরচ হবে, এই টাইপের জিনিসটা কিভাবে আমি নিতে পারি অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, এবার আরেকটা মেকানিজম, এই দেখো, যেমন মারমেইড, এটা অনেকে তোমরা জানো, অনেকে জানো না, এটা কিন্তু আমি গিটহাবেই দিছি। গিটহাবে এই যে ডট মারমেইড যখন তুমি লিখবা, রিনেমটা যখন করছি, তখন কিন্তু এই ডায়াগ্রাম, এটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না আমি তাদেরকে একটু দেখাচ্ছি। আমি যদি এখানে ডট মারমেড না লিখে যদি ডট এমডি লিখি, দেখো তো কি হয়, তখন কিন্তু এইরকম করে আসে। আরে কি ব্যাপার, খালি ইয়াটা চেঞ্জ করলেই, আমি যদি মারমেডটা ফ্রি, বুঝছো? So, তো অনেকেই তোমরা হয়তো জানো, আমার চেয়েও ভালো জানো, তখন দিলেই দেখবা এটা ডায়াগ্রাম হয়ে গেল। সো ইউ লার্ন দিস থিংস, তাই না? যেমন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতেছি, আমি গিটহাবে একটা জিনিস দিলাম, আমি এইটারে এমসিপি সার্ভার বানাবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, গিট এমসিপি। তুমি গিটহাবের লিঙ্ক দিয়ে দিবা, সাথে সাথে এটা একটা এমসিপি সার্ভার হয়ে যাবে। ওয়াও, লাইক হোয়াট, দেখি আমি তোমাকে দেখাচ্ছি। গিটহাবে ক্যারিয়ার ম্যানেজমেন্ট গেলাম, গিটহাবের মেইনে যাই, বুঝছো? ক্যারিয়ার ম্যানেজমেন্ট, এইখানে গেলাম, এইটারে যদি আমি এখানে দিয়ে দেই, দেখো, টু এমসিপি, আমার এমসিপি সার্ভার কোডটা লিখে দিল, ডান। কার্সারে যদি দিতে চাই এই কোডটা আমার ওই কার্সারের এমসিপিতে দিয়ে দিতে হবে, ক্লডে যদি দিতে চাই ক্লডে দিব, উইনসার ভিএস কোড যেখানে দিতে চাও। বাট তুমি যদি একটা এমসিপি সার্ভার, কারণ আমি চাই তোমরা সবাই অবশ্যই এমসিপি সার্ভার বানাবা, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাইলে ওই যে কোড লিখলাম না বিরাট, ওই কোডটা মানে 10 ভাগের 1 ভাগ নামে আসবে, কারণ এগুলো তো সব এনসিপি সার্ভার দিয়ে হবে, আলাদা আলাদা জিনিস, হ্যাঁ, কমে যাবে, তাই না? যেমন র্যাক। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, ওয়ার্কফ্লো অটোমেশন আমরা NA10 দিয়ে করি, তাই না? আমি দেখাইছি NA10 বা, সো তাহলে আমার ওয়ার্কফ্লো অটোমেশনটা বিজনেস লজিক হিসেবে আমার করতে হচ্ছে না। তুমি যদি NA10 দিয়ে করতে চাও, আমি দেখছি কয়েকদিন আগে হোস্টিঙ্গারে, হোস্টিঙ্গার NA10, হ্যাঁ, আমি দেখছি সেলফ হোস্টেড, এটা না, হোস্টিঙ্গার, হোস্টিঙ্গারে NA10 প্রাইসিং হলো আনবিলিভেবল। এই এটা না, এ তো ভিপিএস, দাঁড়াও একটা সেকেন্ড, হোস্টিঙ্গারে যাই, সেলফ হোস্টেড NA10, দেখো আলাদা একটা সেকশনই করছে, কারণ হাজারে হাজারে লোক এটা ইউজ করতেছে। সো তুমি যদি $5 দিয়ে যদি কিনো, আহ, মানে আনবিলিভেবল অ্যামাউন্ট, ধরো $7 দিয়ে কিনলে, অথচ এই জিনিসটা আনলিমিটেড, এসেনশিয়ালি আনলিমিটেড তুমি প্রসেস রান করতে পারবে। এটা তুমি চাইলে লোকালি রান করতে পারো, কিন্তু একটা ভার্চুয়াল মেশিন কিনলে কি তোমার $20 কিনতে হবে? আমার তো দরকারই নাই ওই জিনিসটা, $7 দিয়ে আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, এবং পুরোটাই সেলফ হোস্টেড NA10 ইনক্লুডেড। তার মানে এটা ভিপিএস সহ সেলফ হোস্টেড NA10। এটা ছিল আসলে 199, এইটা সেটাই দেখাইতে চাচ্ছিলাম তোমাদেরকে। এই দেখো, এভরি প্ল্যান হ্যাজ এভরিথিং নিড, আনলিমিটেড ওয়ার্কফ্লো, আনলিমিটেড, সবচেয়ে কম দামিটাতে সব কিছু আছে, তার মানে আনলিমিটেড সব কিছু দেওয়াই আছে।
সো হাউ ডু আই মেক ইট, কারণ তাহলে ওয়ার্ক ফ্লোটা যদি আমি এখান থেকে করি, তোমরা হয়তো দেখছো আমি এখানে এই যে ডকার যদি তোমরা না জানো তাহলে ডকারে অবশ্যই তোমরা শিখবা ডকার কেমনে ইয়ে করতে হয়। দেখা দিচ্ছি, এটা হলো তোমাদের ডকার ডেস্কটপ, আমি এটা ইনস্টল করছি। যাদের উইন্ডোজ আছে ডাব্লিউএসএল ইনস্টল করতে হবে। উইন্ডোজ ডকার ডেস্কটপে যদি আমি যাই, দাঁড়াও একটা সেকেন্ড, লোকাল হোস্ট, উপস, 5678, 5678, হ্যাঁ। সো উপস, সো তাইলে আমি যদি একটা ওয়ার্ক ফ্লো যদি এনএ টেনে বানাই, ওয়েবহুক, ওয়েবহুক দিয়ে যদি বানাই, তাহলে এবং এখানে যদি আমি ওই যে এআই এজেন্টটা যদি অ্যাড করে দেই, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, লেটস সে ওয়েবহুক দিয়ে বানাইলাম, এআই এজেন্টটা অ্যাড করলাম, এইখানেই আমি ফরম্যাট করলাম, লেটস সে পিডিএফ, এক্সট্রাক্ট ফ্রম ফাইল টাইল এগুলো দিয়ে হোয়াট এভার ইট ইজ, এইখানে হয়তো একটা সিএসভি ফাইল থেকে কিছু একটা নিয়ে আসলো, হ্যাঁ। তারপরে ধরো আমি আবার ওয়েবহুকে রিটার্ন করে দিলাম। এখন এইটা যদি আমি কোডিংয়ে করতে যাইতাম, আমার অনেকগুলা লাইন, অনেক কিছু হইতো। ইভেন এনএইটেনের বিশাল পুরো মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং প্ল্যানটা এনএইটেন দিয়ে করতে পারে, তার মানে আমার কোডে এক লাইনও লাগতেছে না। ওয়াই ডোন্ট আই ইউজ ওয়ার্ক ফ্লো অটোমেশন? এর তো ফ্রি, আমি যেটা ইউজ করতেছি এর ফ্রি ভার্সন, লোকালি ইনস্টল করা, লোকাল হোস্ট, তাই না? এইখানে করেই তুমি ভাই বানাই নিতে ইউনুস পারবা। ভাই আসছে, হ্যাঁ, স্যার ইউনুস ভাই আসছে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ইউনুস ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি একটু কথা বলে নিই তোমাদেরকে, তারপরে আমরা ইউনিস ভাইকে দিচ্ছি। তোমাদেরকে 10x মিলিয়ন, 10x মাইন্ডসেটের কথা বলবেন উনি, হ্যাঁ। সো কয়েকটা জিনিস, তার মানে আমি কি বললাম, হ্যাঁ অবশ্যই আমি চাইলে সব কিছু কোডে করতে পারি। এখন আমি যদি কগনিটো দিয়ে লগ ইন করি, কগনিটো দিয়ে ইয়েটা বানাই, কি বলে এটারে, অথেন্টিকেশনটা বানাই, তার মানে আমার অথেন্টিকেশনের লাইনগুলো নাই হয়ে গেল। ওয়ার্কফ্লো, আমার 100টা ওয়ার্কফ্লো আছে, হ্যাঁ। ওয়ার্কফ্লোগুলো যদি এডিটিভ দিয়ে করো, ওইখানে তো আমার কোনো কোডিং নাই, আমি খালি এপিআই কল করবো, ওয়েবহুক দিয়ে ডাটা, এই কলটা দিব, ওইখানে যাবে আর রেসপন্ড টু ওয়েবহুক দিয়ে ডেটাটা ফেরত নিয়ে আসবো, তাই না? সো তোমরা যদি ইউটিউবে যাও, দেখাই দিচ্ছি, ইউটিউবে যায় যদি তুমি এনএইটেনের নিয়ে করো, এনএইটেন, N8 এন বিগিনার টু এক্সপার্ট, এই টাইপের যদি কিছু একটা যাও, আহ, এইখানে গেলে তুমি দেখতে পাবা পুরো কোর্সগুলো আছে। এই দেখো কত সুন্দর সুন্দর তারা ওয়ার্কফ্লো আছে, বেশিরভাগ এই যে এনএইটেন মাস্টার ক্লাস, এই ছেলেটা খুব ভালো, হ্যাঁ, জনকেটিভ। এইখানে যদি যাও তাহলে তোমরা ওয়ার্কফ্লোগুলো পেয়েই যাবা। ইনফ্যাক্ট এনএইটেনের ওয়ার্কফ্লো পাওয়ার জন্য একটা বড় জায়গা হলো স্কুল.কম। শহীদ এটা রেকর্ড করতেছে, রেকর্ড করার পরে একটু ক্লিন আপ কইরা অথবা এটা তোমাদেরকে দিয়ে দিবে আজকের ভিডিওটা। সো আমি যদি যাই, এই যে এআইএস আছে বা এটা এটা ফ্রি, যদি আমি যাই ফ্রি জায়গাতে যদি আমি জয়েন করি, ক্লাসরুম ফ্রিটার কথা বলতেছি, ফ্রি এনএইটেন টেমপ্লেট, এইগুলা তুমি যদি বিভিন্ন, এই যে 7 notes to master, এগুলাতে যদি যাও, এখানে ক্লিক করলে এই দেখো পুরো জেসন ফাইলটা তুমি পেয়ে যাবা। আর যদি নাও পাও, এই দেখো এটা হলো গিয়া জেসন ফাইল, জেসন ফাইলটা হলো গিয়া এটা, যদি আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি এটা ডাউনলোড করলাম, 70 notes to master জেসন, ওকে। এখন আমি যদি এনএইটেনে যাই লোকাল হোস্টে, উপস, স্যার বলো। হ্যালো স্যার। স্যার আমার নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে, আমার অ্যানাদার টিমমেট আপনার কোয়েশ্চনটা করবে ওই যে ক্লাউড বেস নিয়ে আর কি, হ্যাঁ, ডাটার ব্যাপারটা। শিবানী শিওর। প্লিজ, শিবানী প্লিজ। ওর কথা শোনা যাচ্ছে না। শিবানী আনমিউট প্লিজ। আচ্ছা যাই হোক, ও যখন আসে আসবে, আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই, উত্তর দিব। এই দেখো আমি জেসন দিয়ে একটা 17 নোড স্কেডিউল ট্রিগার, ইভেন্ট ট্রিগার, এই যে পুরো জিনিসটা আমি ডাউনলোড করে নিয়ে আসলাম, জেসনটা ইম্পোর্ট করলাম। 90% মানুষজন এগুলো করেই ফেলছে, বিভিন্ন জিনিসগুলা, কত কিছু শেখার জন্য, যা Sir, কিছু can করার। you hear me? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। Sir, I wanted to ask that in this competition, do we need to store the data in the cloud base? And is that mandatory? Nothing is mandatory, everything is optional here. The whole intention is that you are an AI expert.
you showcase your AI expertise. That's the whole concept of it. And why? All right. Because of the fact is we have to break our traditional barrier of software development. If I'm just writing a code, millions of lines of code, of course you can write it, but that's not the intention of this. That's why I'm doing the first mentoring session, showing you where and how you should set up your mindset. So for login, I just told you, you don't have to write code for login. Use it. Use Cognito, use Okta, use one of those things, whatever is available. For workflow, don't write any logic. No need. You already got these workflow automation engines. Okay. And so that means that I can take away again. This is what I learned. I was in that class, super impressive class. They say that I have a 1 million line code I've written. I'm super proud, like the gorilla thing, and you're bumping your chest. But that's not what the whole intention is. You can finish it up in 1/10 of the time, 1/10 of the cost, and 1/10 of the code. And if that's the case, why not? And do it. And people have already done this. What I just showed you, this is the workflow. I can, and you can start creating all these things anyway, build it. You can go to, you can search in various things. They have done so many different things, data tables, Now, saving the data. Why do I need to save data? If you need to save data, save data. And when you're talking about the data, I expect all of you to not only do SQL database. If you do only SQL database, that's not what I'm asking for. We are asking for you to do SQL database, NoSQL database, graph database, vector database, and show all of it. You must do all 4 of those. Must. To win. You can do it because I don't know vector. That's fine. This is why the struggle thing comes in. You do vector database. Why do we do vector database? I just showed you before PineCon. Is that right? It's free. Because of the fact vector database is a mandatory part of AI native development. Why do I need to do SQL database? Because there is some sort of transactional, some sort of table-based relationship you need to do. Okay, that's good. Why do I do NoSQL database? Because as the data grows, I want to be more efficient. I want to get more performance when the data grows. So I must have a NoSQL database because not all data goes to a SQL database. And I can get RDS for free. I can get DynamoDB for free. RDS is the SQL database. DynamoDB is the NoSQL database, or Aurora in AWS. And I can get the vector database, which is S3 tables in AWS S3 tables. If you go there, this is actually a tabular data, and you can, S3 vector, sorry. AWS S3 vector. Again, you can get those things almost for free. So why shouldn't you do it, reduce the cost by 90%? Why should I pay more? The whole idea is getting that 10x mindset and apply the 10x development, because this is where all the world is going towards. Yes, we're going to make a mistake. It would not work. I would suffer. I used to do the same thing at night. Like we used to build hardware, computers, and all night long, this is not working. It's not booting up. And then you find out a silly thing, or maybe sometimes it doesn't work because your parts is already broken. So you're going to learn through this, and yes, there are some struggle, but this would make you an AI native 10x mindset developer for future. And that's the whole purpose of it. It's not about, I can write code. Yes, of course you can write code. That's not what we are competing here. Did that make sense? If you need to save it, you save it. If you don't, you don't. But you better be AI native. Shivani, did that answer your All question? right. Yes, sir. So, I've been asking this because in our project concept, we are also using Unity as a software. It's a gaming software. So, that is why I was asking about the workflow, which again we need to restructure accordingly. But yes, this is one of the things which we can explore further. So, thank you so much for this. Absolutely. Even if you are using Unity, that's only for the front end. But I need you to start using vector database for the search. Like, if you need to have a chatbot inside your game. How do I do that real-time chatbot? Okay, maybe that's a workflow trigger that gives me the asset. Like I can Correct. chat,
and I can get an asset. Okay, so where do you keep the assets? You keep it in somewhere, and that gets triggered. And you have a let's say it's a massive multiplayer gaming solution. So you do those things. Again, it has to be disruptive and innovative, but AI native and cloud native. Okay. All right, sir. Thank you so much, sir. Thanks. Okay, so I'm gonna continue answering some of the questions. So few things in this is all edtech. Why disruption is needed? Because the world has changed dramatically, but our education system has not. It's not only in Bangladesh. Don't think it's in Bangladesh or it's in India. It's in everywhere. The whole world, it has not changed, you know. And I know some of you have your partner from, I think there is one person who has partner from Bulgaria or some European city. And there is a bunch of you have your partner from the US. So perfectly all right. You know, the world is really flat. So let's just do that. স্যার আমার আরেকটা জিনিস জানার ছিল স্যার, ওই বলো। যে আমার শিবানী হচ্ছে ইন্ডিয়া থেকে আর কি, আমার টিমমেট। Okay. তো তার ফোন নাম্বার নিয়ে আমি আপনাকে যেটা বলছিলাম স্যার, ওইটা কি আমাদের রেজিস্ট্রেশন কি প্রপারলি হয়েছে নাকি, এটা একটু জানতে হ্যাঁ চাচ্ছিলাম হ্যাঁ, স্যার। ওটা ডান লং টাইম এগো। তোমার সাথে কথা হওয়ার 5 মিনিটের মধ্যে হয়ে গেছে ওইটা। ইটস অলরেডি ও ডান। আমি আমি আসলে লাস্টে জিরো দিয়ে করছি, তো সো ইউ ক্যান এটা একটু ফিক্স ইট। কারেক্ট করে। গো অ্যান্ড ফিক্স। ইয়া, তোমাকে তখনই বলে দিলাম ইট ওয়াজ ডান। ও ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নো ওয়ারিজ। এগ্রিটেক, এগ্রিকালচারে কিন্তু অনেক কিছু আছে। হাইপার পার্সোনালাইজেশন ইজ দ্য ফোকাস। হাইপার পার্সোনালাইজেশন মানে কি, হোয়াট এভার আই নিড ফর দ্যাট পার্টিকুলার জিনিস, আমার যা দরকার সেটা আমাকে বলবে, আমারে সব ইনফরমেশন দিবা না। Whatever I need. And maybe you have the satellite imagery, you have drone imagery. Maybe you run the drone and do a picture. So it should actually tell me exactly what I need to do when I need to do it. Hyper personalization is the real focus. Monitoring, get that thing done in agri-tech, because agriculture হলো কি আমাদের একটা backbone. This is something on almost every country. We all need food, is that right? And how do I do it properly? Early warning system, fertilizer, irrigation, pesticide, all of these things we need somewhere somehow, তাই না? এবং এই ডেটাগুলা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা পাবলিকলি অ্যাভেলেবল এগ্রিকালচার সাইটে। So you just go grab those data. Don't save those data. You may stream the data, scrape the data. Agriculture বা সবখানেই data scraping is one of the very big thing. Like Firecrawl. Firecrawl is a AI based Firecrawl. Okay, Firecrawl is an AI based data scraping engine. Firecrawl or Crawl for AI, AWL, number 4 AI. I'm expecting you to start using those applications. And because these are all AI native agentic type of things. Okay, oops, sorry, crawl for AI.com. So, I don't know. Oh, crawl. Okay, so this is an open source, fully open source platform, and you can download, you can run it, and you can add. This skill is another thing, you just keep adding those skills. So what happens is that now you are becoming truly agentic action person and truly AI native. So again, hyper personalization, scrape properly, and again, scrape has ethical consideration as well as other consideration. Robot file ta ki amra portesi kina, if I don't, why not, and those things. Health tech, health is extremely important for all of us, and again, hyper personalization, there are some fine tuning needed. Fine tuning not necessarily always from AI, but you can go to Hugging Face and get the healthcare fine tuning data, for example. And there are data sets like a chat doctor say, and you can get all these things. Like you already have a massive data set. এই সব data set গুলা, we can just use it from Hugging Face, use the data set and go from there. Boom. And there is so many other things you can find out. So Hugging Face gives almost everything for free. You can go to the models, find the model. If you need any healthcare, if you need the data set, you can get the data set. Some of you are already using it. If you're not, please use it. Okay. And this is a community driven effort as well. So let's use that. Then e-commerce. Again, this is a hyper personalization
one of the biggest thing in e-commerce is called ranking and re-ranking. You must understand that thing very, very well. Re-ranking for a model e-commerce. I expect you to know all these kind of details. Like, why do I need to do re-ranking? Let me just explain to you. Okay, sorry, I was not in YouTube. YouTube, you go there and type re-ranking, rank. Okay, why do I need re-ranking? Remember one thing is when I search for something, ইট কাম সিমেন্টিক সার্চ আমরা বলি যেটা, হ্যাঁ সিমেন্টিক সার্চ করলাম, তার মানে আমি র্যাক করলাম বা ভেক্টর ডাটাবেসে থাকলো, আমি একটা কথা বললাম, ওই কথার কাছাকাছি একটা কিছু আসলো, সেটা দিয়ে আমাকে সার্চ করে দিল। এটা আমি যেহেতু নিউ ইয়র্কে আছি বা নিউ জার্সিতে আছি, নিউ জার্সি ফোকাস করে দিল। ওকে, অল অফ দোজ থিংস দ্যাট ইটস ডুইং অ্যাট দ্যাট টাইম। রি র্যাঙ্কিং র্যাগের যে কাজটা করে, ওই সার্চ করার পরে আমাকে ওই পার্টিকুলার জিনিসটা আমার মতো করে র্যাঙ্ক করে দিচ্ছে। তা না হইলে ধরো পাঠাওতে ফুড বা উবার ইটস, হ্যাঁ আমি একটা মেনু চাচ্ছি, একটা পার্টিকুলার খাওয়া চাচ্ছি, ওইটা যদি আমার মতো করে র্যাঙ্ক না করে দেয় তাহলে প্রবলেম, মেজর প্রবলেম। ছোটখাটোতে প্রবলেমটা বুঝে যায় না, যখন বড় করতে চাই অনেক প্রবলেম। সো আই এক্সপেক্ট ইউ টু ইউজ রি র্যাঙ্কিং ইফ ইউ আর ইন ই কমার্স, ডেফিনেটলি। Again, hyper personalization. It should be recommending me for only for me what I do. সে কারণে রি র্যাঙ্কিংটা সবচেয়ে বেশি। তার মানে এটা র্যাঙ্কিং করায় এমনভাবে যেটা আমার শুধু দরকার সেটার জন্য। ওকে, দেন ইউ সি দ্য ফিনটেক ইজ রিয়েলি গুড। ফিনটেকের বেসিক্যালি আমার ফোকাসটা হলো ফুল কমপ্লায়েন্স। বাংলাদেশে যদি আমরা করি, আই শুড অ্যাকচুয়ালি রিড অল দ্য কমপ্লায়েন্স ডেটা, আপলোড অল দ্য কমপ্লায়েন্স ডেটা, মেক শিওর দ্যাট আই হ্যাভ অল দিস রিপোর্টিং, রিয়েল টাইম ফ্রড ডিটেকশন, microfinance, distribution of the fund and collection. Like একজন আমাকে টাকা দিল, I go to the rural area, I collect the money, I just take a picture of it and it tells how much money I picked, from who I picked it, and I can provide that thumb track, in that thing. Okay, they just signed something or they gave me something, and it's a fully trackable end to end. So immutable trackability is something that I want. I know we are at our time. I want to finish up here, but I actually make sure that if you have any question, you ask those questions. I'll answer those questions. I'll extend a little bit. But Yunus Bhai is here. We want to all hear from him. He's an excellent person, very senior for us. He's well experienced, and he can tell us something about 10x mindset. And then I'll answer the rest of your question if anybody has any. Yunus Bhai, if you are still Yes. here. Zaman, you want to put up your that pictogram that you created about 10x Mind? Oh, absolutely. Absolutely. Give me 1 second. I'll do that. Why don't you start talking and I'll put it up. Yep. Yeah, so 10x mindset is one thing that we all need to know, how the world, how things evolve in the world. Evolves in the world, everything evolves from a small idea. So the idea that drives things, and the mindset, it's unconstrained. I'll give you an example. When Google started, these guys have started in their, in their PhD dorm rooms or in their PhD labs, Sergey Brin and Larry Page. So they had some ideas, but they never thought that that idea is going to be touching all 8 billion people. But the mindset that they had, that we're going to scrape all the internet, aggregate all the data, and make it available for anybody to anybody to query about it. So that created, and they did not really realize that their effort is going to be transformative. So the 10x mindset is an open mind, it's an unconstrained mind, and it's always a learning mind. So that's sort of one aspect of things. And question is, why this mindset is so critical? If you look at how the world evolves around two ideas. IP, intellectual property, and intellectual property then gets converted into operating system. You don't have the picture yet, Jamal?
Oh no, I'm looking for it. Give me 1 second because I'm in a new laptop, so I'm bringing it up. Give me a few Okay, minutes. maybe Shahid has it. আচ্ছা না আমি দিচ্ছি এখনই দিচ্ছি হ্যাঁ Go হ্যাঁ ahead. না সরি আমি দিচ্ছি আমি বের করতেছি শহীদ তোমার কাছে থাকলে তুমি দিও ওই যে 10x মাইন্ডসেটের ইয়েটা জি বাট ভাই আমি বের করতেছি গিভ মি ফিউ মিনিটস হ্যাঁ So if you look at from the inception of humanity, what was the driving IP? The driving IP was fire. Anybody, any community who understood how to manage fire, how to control fire, how to start a fire, they survived. The communities who did not really understand how to manage fire, they didn't survive. So that adoption process is called operating system. You know, when humanity, so AI right now you considered is a fire for the today's humanity, because what also it makes it available, the knowledge becomes free. With AI, you have total knowledge is free. So question is, find the right problem, solve it so that it touches as many people as as it can, and transform the society. That's part of the genesis of 10x Mind. And don't, your idea may not succeed. That's okay. But, there is something called serendipity. So accident happens. But, the Sergey Brin and Larry Page's success stories, it did not happen automatically. A lot of things had to come together. So, but they started the process, and things transformed into a global event that touches almost 8 billion people. And then if you look at even, the context of Bangladesh, we have microfinance. We have started microfinance in Bangladesh. And again, it started by one person with few $100s in his pocket, and he experimented with things. So that the mindset of this experimentation, that, hey, what can I do? How can I eliminate poverty, even in my own neighborhood? And that was the genesis of Professor Yunus's, microfinance idea, that banking the unbanked, people who have no access to the bank, they can never go to the bank and ask for a loan. They get qualified to get a loan. And that concept transformed the world. So it is a mindset, concept of mindset. And you can see in here a definition of it. What is a mindset? So, and then you can see on the right-hand side, the required concepts. And then you on this third big block, you see the ideation process. So 10x mindset is a combination of here it's basically clearly showing 4 things: a concept of mindset, a concept of understanding human history, human evolution, how the human society works, and then equating it into a value system. And then how do you create that value system? Is go through an ideation process, asking why you are trying to think this way, what is going to be the results, and how you're going to do it. And then validate it. The idea, is it valuable? Is it going to be usable? And is it going to be feasible? So a combination of all these 3 becomes, a genesis of a 10x mind. And the world, actually, if you look at all over the world, only a handful of people really makes the transformative changes. Guys like Steve Jobs, guys like, people like Jeff Bezos, people like Professor Yunus, people like, in Bangladesh case, Mr. Abed Saib of BRAC,
and then even the people who came up with the idea of Bcash, people who came up with the idea of Pathao. So these are all 10x minds. So what we like here in this era of AI, all of you to have similar mindset, because that will help all the country. That will help the country, the whole country, because Bcash is benefiting the whole country. And in many ways, Bkash is also benefiting some other countries beyond Bangladeshi border. Microfinance is the same way. So some of these ideas can be cross-border ideas, for all of humanity. But think about from your own society, own neighborhood, own pain point, come up with value system, measure these things under those spectrum, and transform your own mind. So that is basically in a nutshell what we call a 10x mindset. And the world basically is shaped by 10x minds. It's everywhere. It's a global concept. It's not native to Bangladesh. It's not native to America. It's not native to the Western world. It's true for all of humanity. Any question? We lost the slide again. Oh, no, I stopped it. Give me 1 second. I can open it up. I'm going to put that in the document so that everybody has access to it as well. Exactly. We wrote a note. Basically, Zaman created a pictogram using AI. Again, you see, rather than reading a 2-page note, you can, and we like you to Google the concept, please. You can Google the concept. You can ask ChatGPT, what is the 10x mind? You can ask Anthropic. You can ask your favorite, foundational models. They're going to give you what is the 10x mind. But this is our distillation. What is the 10x mind? And then all of these things get basically manifested by certain value system. A 10x mind should not be an abusive mind. 10x mind should not be an exploitative mind. A 10x mind should be basically serving humanity. Creating wealth is not bad. Creating a large giga company is not a bad thing. We would like all of you to build a unicorn. So the only way you can build a unicorn is if you have a 10x mind. That's basically another way of looking at it. Make sense? Thank you. Okay. Great. Thanks Does for anybody has any question for Yunus Bhai? I think this is a really important concept for all of us to kind of like get get a hold of, making sure that you understand this is not about the end game. This is about the journey, and the journey will take you there. Absolutely. So I It's have a the process. question. It is the Yes. process. Please, Maruf. I'm really inspired after listening this session, and especially Yunus sir, what he talked about. So I have a question. That our product is almost ready. We're not even implement any AI yet, but we think that we have some feature. We note down the feature. We will implement the AI system in our product, but currently it's not have any AI feature. So we can participate this program. Anybody If can we don't have- participate. Anybody can participate. I want AI is the first thing because our focus is AI. And getting that 10x mind, how do I get that 10x outcome? And again, when we talk in detail, maybe in one of your session with mentor, is how do you do that? Because incorporating AI is very simple, very easy to do. However, sometimes if you build something legacy, it's very hard to do. I've seen that over and over in last few months.
And again, I give you one example. A million line code is significantly inferior than a 100,000 line code. Why is that one, technically speaking? Because of the fact there's so many things can be done so much better. And then you can focus on disruptive innovation. So if you have a project, no problem there. You can anybody can participate. There, we're not limiting anybody. But I just showed you all the things that we are expecting a AI native hackathon, meaning that AI native person. And one thing I found out in Bangladesh, before AI, you need the infrastructure. A lot of time we're not even cloud native. We're still building a Laravel PHP driven software development. Laravel PHP is really good. There's nothing wrong with that one. But the focus of this one, you need to build a modern application, cloud native, AI native. That's the whole idea. That makes sense? Does that answer your question? Yeah, I have got my answer. So thank you so much. I want to ask another question that Sir told that microfinance and Bikash AI, that side of stuff. We also implement that fintech product, and it also we call the e-commerce side. So how can we get the fund or incredible output by showing our product? If you give an advice us, that would be my co-founder also here in the session. He also listening everything, and he told me that that was an incredible session. We learned lot of things truly. So if we are really grateful if you will give us some advice about our product. It's about the funding. Is that right? You're talking about funding? Yeah, currently we are looking for funding. That's why it's our main goal currently. Yeah, I think at the product pitch, we're looking for some of the stuff. I'm gonna let Yunus Bhai talk about that as well. Yeah, In the if you go ahead, Daman. in our current solution, the current things are like top 20 presenters, and you have to be there because there are some particular things that we have put it in place just to make sure, because it's a AI native and we're all looking for AI. But in broad sense, let's say you are on top 20 pitching, and everybody's listening, and we are actually expecting and pushing, promoting your software for non-resident Bangladeshi NRBs to invest in. That's the whole idea. And there are some people who are going to be physically there, and we have some judges. They're physically there. They're very, very interested to see investment in skills, investment in products, and investment in services. Ines Bhai. Yeah, it's basically it's ideas. If you have a transformative idea, we think not we means when the whole community thinks that it is of extreme value. You measure your idea under certain spectrum. As we told you, why you are thinking this way, what is going to be the outcome, and how you are going to do that. Like some ideas, I can say, okay, I want to cure all the cancers in the world. Okay. So the question is, it's a very fantastic idea, but is it gonna, how are you going to do it? How much of it is feasible? So you have to see, you may have a fantastic idea, but you map your idea under those two spectrum, what, why, and how. That under one spectrum. Another spectrum is how much it is going to be valuable, how much it is going to be usable, and how it is going to be feasible. So if your idea requires $1 billion investment, that must produce $100 billion worth of return. That's perfectly fine. So you have to know nothing is going to be free. Your time is not free. You're going to say your partner's time is not free. So accumulate what infrastructure, how many minds you're going to need to come together to build something. You get the point. So, but don't be shy. Think outside the box, but measure those things under some kind of a scientific way of dissecting
process. That's called ideation process. And then if it passes your litmus test, even if you're a little skeptic, that's fine. Something called stretch goal. You can have stretch goals. And then people, there are various people who will come there. They will look at it. They will dissect it in their own ways, and they will probably come up with the better ideas, better suggestions, peripheral to your ideas. So idea is never sell short. You know that Sergey Brin and Larry Page went to Yahoo to sell the idea of Google for $1 million. And thank God they did not. And Yahoo did not buy them. Then Google will not be born. So you see, that is the concept of serendipity. They were graduate student, poor graduate student. They were probably making $30,000. So between two of them, they thought if they can sell their idea to Yahoo, they can get $1 million, they will be rich. But you see, some other people told, as soon as they talked to their professor and other people, they said, no, don't do that. So question is instantaneous gratification versus long-term gratification, long-term success. So you have to think all of those things as scientifically as possible to validate your idea, to mature your idea, and to go with the journey, as Zaman said. That answer your question? Yeah, thank you, sir. Sir, I have a question. Yes, go for it. Sir, in today's world, we can use many pre-trained models for AI. We can use Gemini API key and use and tell it as our agent by learning it a few things. So should we now focus on training a AI model from basic, or just we can use API from any agent? It's up to you. Because a lot of time just API training is overkill. A lot of time it's mandatory to do the training. I just showed you Hugging Face. These are all pre-trained model for a particular thing. So you can look for those things. And you can ask ChatGPT, actually, should I train or should I not train? And then it would give you a table. And then look into it. If it is real, then you can ask for more questions and then go from there. Now, where is the training needed and where is not needed? If I need to search in a document or in a database or in a web, it just scrape the data or upload the data and just create a RAG. So this is a RAG versus fine-tuning conversation. So then you do RAG. If it's a fine-tuning, maybe it's a healthcare data in a particular domain that I need only that particular thing, like a chest x-ray. And I have 50 million chest x-rays that I want to train. So to identify one particular spot over there that should say this, then you definitely need fine tuning. I gave you two extreme examples, but somewhere in between, you figure out where you need the fine tuning, like understanding handwriting. This is a big conversation I have. A lot of people say it's RAG is enough. A lot of people say I need to fine tune it. It depends on exact use case, what's the accuracy, expectation, and such. So fine tuning is a domain specific. RAG is content specific. Creating a hybrid system will be even better if you can create absolutely. That's why you see, even in 10x mindsets, something called hybrid knowledge. So the hybrid knowledge is not only covering this kind of process hybridization. It's about also discipline hybridization. Biologist working with computer scientists, social scientists working with math people, things like that. You are working with finance people, computer scientists working with finance people. So today's world, it's a hybridized knowledge world. So everybody's knowledge has value. Every discipline has value. So you need to, if your solution has a hybrid concept and hybrid ingredients in there, you become a lot more valuable, because it becomes difficult for
unidisciplinary people to penetrate. So you create a barrier to entry in your project or in your task. Yep. Thanks. Any other question? I know we are already half an hour over our time, but good conversation. Always good to have right conversation. Anybody has any other question? আসসালামু আলাইকুম স্যার, জামান স্যার এবং ইউনুস স্যার। হ্যাঁ, স্যার, বলো। আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমরা হচ্ছে এগ্রি এআই মানে টেক এই ফিল্ডে আমরা কাজ করতে চাচ্ছি। তো এখানে আপনি একটা কথা বলছিলেন যে হচ্ছে আপনি প্রথম যে পাঁচটা শেষে ছিল একটা কাস্টম চ্যালেঞ্জ। সো বেসিক্যালি আমরা হচ্ছে যদি একটু হাইব্রিড করতে চাই, যেমন এখানে দুইটা চ্যালেঞ্জ, আমি ওর মধ্যে ইনপুট, আমি হচ্ছে ওইটাকেই আমি হচ্ছে আমার যে এআই মডেলটা তার মধ্যে আমি এটা ইনপুট করব। তো সেই হিসেবে তখন আমরা কি সিলেক্ট করব কাস্টমটাই? আপ টু ইউ। তোমার যদি মনে হয় যে একটা পার্টিকুলারলি ডমিনেন্ট, চুজ দ্যাট ওয়ান। তোমার যদি মনে হয় ওই ডমিনেন্টটা চুজ করো, তারপরে বলবা যে এইটা ছাড়াও আমার আরো আছে, সেটার মধ্যে বাকিগুলা। আর যদি মনে হয় না এগুলা সবগুলা অল ইকুয়াল, দেন চুজ দ্য কাস্টম ডোমেইন এন্ড জাস্ট সে দিজ আর দ্য থিংস। কাস্টম ডোমেইন হলে তোমার লেখাটা বেশি করতে হবে। মেক শিওর দ্যাট এভরিবডি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইউ ট্রাইং টু অ্যাকমপ্লিশ। থ্যাংক ইউ। হুম। ওকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউনুস ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনি আমি জানি খুবই ব্যস্ত, এবং No, এই যে sorry, দিস I ওয়াজ joined রিয়েলি গুড। late. Sorry, I joined late. নো, it was really good. ওকে, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে শেষ করতেছি। শহীদ, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। আমি জানি তুমি ট্রাভেল করতেছিলে, বাট দ্য লাস্ট মোমেন্ট উইল সেট আপ অ্যানাদার ওয়ান দিস উইক, মেন্টরিং সেশন। ইফ ইউ হ্যাভ সাবমিটেড, ফ্যান্টাস্টিক. ইফ ইউ হ্যাভ নট, দ্যাটস ওকে টু। আপ টু 30th we will get that submission. তার মানে কি, এখন যারা সাবমিট করতেছে 25 তারিখ পর্যন্ত, তাদেরকে আমরা মেন্টরিং এর জন্য একটু গাইড করতেছি। আজকে থেকেই আমাদের মেন্টরিং শুরু হলো। এটা যেহেতু আমরা আগে করে ফেলছি, এটা এগুলো রেকর্ড করে রাখবো। সুতরাং দেয়ার শুডন্ট বি এনি ল্যাক অফ মেন্টরিং, অ্যান্ড ইউ শুড বি ক্রিস্টাল ক্লিয়ার অন হোয়াট উই ওয়ান্ট। স্যার, ওকে, স্যার ইয়েতে বলো। কি এইবার কি প্রত্যেকটা টিমকে কি পার্টিকুলারলি মেন্টর প্রোভাইড করা হবে, লাইক নাসা স্পেসশিপস এর মতন? নো, লাইক দিস, না, কোনোভাবেই ওইটা করা হবে না। দ্যাট ওয়াজ ওয়েস্ট অফ এভরিবডিজ টাইম। Yeah, আমরা এরকম one-on-one একটা is not feasible. is One-on-one not feasible. এটা ইজ নট, ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা এরকম সেশনে আসব, সেশনে আসার পরে যার প্রবলেমের কথা বলবে, যখন প্রবলেমটা বেশি স্পেসিফিক হয়ে যাবে, তখন আমরা একজন মেন্টরকে অ্যাসাইন করে দিব ওই প্রবলেম নিয়ে ডাইরেক্টলি ওর সাথে কাজ করার জন্য। আর ইফ ইউ আর নট কামিং হিয়ার, দেন আনফর্চুনেটলি উই ক্যানট অ্যাসাইন মেন্টরস। আর যদি দরকার লাগে, তুমি তো নিজেই আমার সাথে যোগাযোগ করো, এরকম যোগাযোগ করবা। ইফ উই ক্যান গেট সামবডি, উইল জাস্ট গিভ সামবডি অ্যাজ এ মেন্টরশিপ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। বি ওয়েল, বি সেফ। Great.